আমি ১ বছরের জন্য তোমাকে বিয়ে করতে চাই। এই ১ বছর তোমার চাহিদা হবে টাকা, আর আমার চাহিদা হবে তোমার শরীর। রিশাদ স্যারের কথা চমকে ওঠে রিত্ত। এই মুহূর্তে তার টাকার খুবই প্রয়োজন, কিন্তু তার প্রয়োজনের এমন একটা সুযোগ যে রিশাদ নিবে তা সে ভাবতেও পারেনি। রিশাদ রিত্তের অফিসের বস। ২ মাসও হয়নি রিত্ত অফিসে জয়েন করেছে। আজ প্রথম বসের কাছে এসেছিল স্যালারি অ্যাডভান্সে নেওয়ার জন্য, কিন্তু রিধার এমন একটা প্রস্তাব দিয়ে বসল। রিত্তের বাবার হঠাৎ স্ট্রোক হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা বেশি ভালো নয়, ডক্টররা ট্রিটমেন্ট করছেন, কিন্তু প্রচুর টাকার দরকার। এক মুহূর্তের জন্য রিত্ত সমস্ত শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে বাবার আকুতি ভরা চেহারা আর রিশাদের বাঁকা হাসি ভেসে ওঠে। ৮ বছর বয়সে মাকে হারানোর পর বাবা তার একমাত্র অবলম্বন। বাবাকে হারাতে পারবে না রিত্ত। কন্ট্রাক্ট পেপার হাতে দাঁড়িয়ে আছে রিশাদ। সে ভালো করেই জানে রিত্ত এই পেপারে সাইন করবেই। বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি। বাবা। চিৎকার দিয়ে উঠে বসল রিত্ত। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলো ঘরটা তার নয়, বিশাল আলিশান একটা গোছালো রুম। ওয়ালে রিশাদের বেশ কিছু ফটো টানানো, বেডসাইড টেবিলেও রিশাদের একটা ফটো। রিত্তর বুঝতে সময় লাগলো না সে রিশাদের বাড়িতে। আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো রিত্ত, কিন্তু পেল না। ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো রিশাদ, আর রুমে ঢুকেই দেখলো রিত্ত কিছু একটা খুঁজছে। কথা শেষ করে ফোন পকেটে ঢোকালো রিশাদ। ফোন বালিশের পাশে আছে। ধন্যবাদ। ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে ফোন নিয়ে বারান্দায় চলে যায় রিত্ত। আজ স্বাধীনতা ভোগ করে নাও রিত্ত। কাল থেকে রিশাদের খাঁচায় বন্দি হতে চলেছ তুমি। তুমি আর তোমার বাবা মিলে যা করেছো সব কিছুর শাস্তি আমি দেব তোমাদের। মৃত্যুর জন্য কাতরাবে তোমরা, কিন্তু রিশাদ আফসানের থেকে মুক্তি পাবে না। এবার হবে খেলা শুরু। গেট রেডি ফর এ আওয়ার, মিসেস রিত্ত রিশাদ আফসান। কথাগুলো পড়ে বাঁকা হেসে বারান্দায় থাকা রিত্তর দিকে তাকায় রিশাদ। এটা তুমি ঠিক করলে না রিত্তু। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে রিশাদকে বিয়ে কি করে করতে পারলে তুমি? দিব্য বাবা, তুই শান্ত হ। আমরা তোর জন্য অবশ্যই ভালো মেয়ে দেখব। না বাবা, আমার রিত্তকেই চাই। ও এখন অন্যকর বিবাহিতা স্ত্রী। বাবা, আমার রাস্তায় বাধা হয়ে এসো না, নয়তো তোমার কালো অতীতটা আমার অজানা নয়, আর সেই অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতেও আমার দুবার ভাবতে হবে না। দিব্য, বাড়াবাড়ি করিস না, তোর বাবা আমি। বিধান মাহমুদের কথায় রেগে গিয়ে তার গলা চেপে ধরল দিব্য। ছটফট করতে লাগলেন তিনি। কয়েক সেকেন্ড বাদে বিধান মাহমুদকে ছেড়ে চোখ গরম করে তাকালো দিব্য। ছেলের এতটা অবনতির জন্য মনে মনে নিজেকে দায়ী করে উপরের ঘরের দিকে এগোলেন বিধান মাহমুদ। বাবার সাথে কথা বলে মনে স্বস্তি পেল রিত্ত, তবে সে স্বস্তির মাত্রা খুবই কম, যেন মরুভূমির তীব্র গরমে এক ফোঁটা পানি জিহ্বায় পড়েছে। রিত্তু যাও, রেডি হয়ে এসো। আর রেডি মা মানে? গেট রেডি ফর এ ক্রেজি রোমান্টিক নাইট বেবি। স্যার প্লিজ আমাকে একটু সময় দিন। টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি, ড্যাম ইট। জাস্ট গেট ইট ফর টু নাইট। কথাটা পরে রুম থেকে বেরিয়ে গেল রিশাদ। রিশাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঝেতে বসে পড়ল রিত্ত। বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে নিজেকে সমর্পণ করতে চলেছে রিত্ত। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধ্যা 6:30 বাজছে। উঠে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো রিত্ত। আলমারি খুলতেই দেখতে পেল হ্যাঙ্গারে ঝোলানো বেশ কয়েকটা দামি শাড়ি। এত দামি শাড়ি শেষ কবে পরেছে রিত্ত মনে নেই তার। আলমারি থেকে কালো রঙের একটা শাড়ি বের করল রিত্ত, সাথে হাতকাটা ব্লাউজ, পেটিকোট। আলমারির সবগুলো শাড়ির ব্লাউজই হাতকাটা। বিষয়টা রিত্তর মাঝে বেশ অস্বস্তি সৃষ্টি করলো। রাত প্রায় 11টায় বাড়ি ফিরল রিশাদ। ফাঁকা বাড়িতে পিনপত নীরবতা। কাজের লোকেরাও সন্ধে নামলে চলে যায়। বাড়িতে এখন শুধু রিশাদ আর রিত্ত। সশব্দে নিজের রুমে ঢুকলো রিশাদ। লাইট অন করতেই চোখে পড়ল বিবর্ণ বিষণ্ণ চেহারায় কালো শাড়ি পরিহিতা রিত্তকে। স্যার শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়নি, অন্তত ইসলামীয় বিধি মেনে বিয়েটা করে নিলে। আমি বিশ্বাস করি না এসব শরীয়তে। আমি আমার রক্ষক, আমি আমার মালিক। মুখে বললেই সত্যি বদলে যায় না স্যার। এই দৃষ্টি জগতের মালিক একজনেই,
তিনি মহান আল্লাহ। জাস্ট সেট আপ, এটা খাও। কি এটা? যাই হোক, খেতে বলেছি, খাবে। কথাটা বলে রিত্তের দিকে একটা জুস টাইপ কিছু বাড়িয়ে দেয় রিশাদ। রিশাদের ধমকে চুপ হয়ে যায় রিত্ত। চুপচাপ জুসটা খেয়ে নেয় রিত্ত। ধীরে ধীরে রিত্তর দিকে এগোতে থাকে রিশাদ। রিত্ত ধোক গিলতে লাগে। প্রথম কোনো ছেড়ে তার থেকে মাত্র 2 ইঞ্চির দূরত্বে দাঁড়িয়ে আছে। এটা যেন বেশ অস্বস্তিতে ফেলেছে তাকে। দু চোখ বন্ধ করে ফেলল রিত্ত। চোখ পুষতেই ভেসে উঠল দিব্যের চেহারা। সাথে সাথে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইল রিত্ত, কিন্তু পারল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারালো রিত্ত। রিত্তকে করে করে বিছানায় শুয়ে দিল রিশাদ। রিত্তর শাড়ি কাঁধের দিকে খানিকটা সরিয়ে দিল, ব্লাউজও খানিকটা ছিঁড়ে দিল। এরপর ক্লিপ দিয়ে রিত্তের পেটে আঘাত করলো। মুহূর্তে রিত্তের ফর্সা পেট লাল হয়ে উঠল। একইভাবে রিত্তর গলাতেও আঘাত করলো রিশাদ। রিত্তকে ছেড়ে এবার নিজের শার্টটা খুললো রিশাদ। রিত্ত নখ দিয়ে নিজের বুকে আঁচড় দিল। অতঃপর সেভাবে ঘুম থেকে উঠে নিজেকে আপত্তিকর অবস্থায় রিশাদের বুকে পেল রিত্ত। রিশাদের উন্মুক্ত বুকে দম বন্ধ হয়ে আসছিল রিত্তে, কিন্তু রিশাদ এতটাই শক্ত করে ধরেছে যে রিত্ত ছাড়তেও পারছে না। রিশাদের বুকের দিকে তাকাতেই দেখতে পেল আঁচড়ের দাগ। চমকে উঠল রিত্ত। তার মানে রাতে আমরা ছি, কী করে করতে পারলাম আমি এটা? এতটা চাহিদা আমার দিব্যকে ছিল অন্য একটা ছেলের সাথে? ছি। কথাগুলো ভাবতেই চোখ থেকে পানি গড়াতে লাগলো রিত্তর। টপটপ করে রিশাদের বুকে পড়তে লাগলো। রিত্তর চোখে পানি, বুকের রিক্সা পানি স্পর্শ পেয়ে চোখ মেরে তাকালো রিশাদ। চোখ মেরেতে দেখতে পেল রিত্তর কান্নারত চেহারা। বাঁকা হেসে রিশাদ বলল, রাতে আবেদনময়ী আর সকালে দেবদাসের পারো, আজব মেয়ে তো তুমি। রিশাদের কথায় ঘৃণায় গা গড়িয়ে আসে রিত্তর। উঠে যেতে ধরে রিত্ত। রিশাদ রিত্তকে বুকে চেপে ধরে রাখে। রিত্তর কানে কানে বলে, শাড়িটা ঠিক করে বের হও, রাতে। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং। ওদের ওপর নজর রাখো, আর কেউ যেন সন্দেহ না করে। রিত্তকে রিশাদের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার, আর রিশাদের মনে রিত্তর প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্বটা আমার। খেলাটা শুরু করেছে রিশাদ, কিন্তু শেষ করব আমি। আবার পুনরাবৃত্ত হবে অতীতের সেই অধ্যায়টা। গেট রেডি ফর এ ওয়ার, রিশাদ আফসান। বাঁকা হেসে ফোনটা পকেটে ঢুকালো দিব্য। সরি দিব্য, আমি যা করেছি তা আমার বাধ্যবাধকতা। ওর সাথে শোয়াটাও বুঝি তোমার বাধ্যবাধকতা? রিত্তর কথার পিঠেই কথা বলল দিব্য। দিব্যর একথা আশ্চর্য হয়ে গেল রিত্ত। দিব্য কী করে জানলো তার আর রিশাদের সম্পর্কের কথা, যেখানে সে নিজেই কিছু মনে করতে পারছে না? তুমি কি করে জানলে? রিত্তের প্রশ্নে ভেকাচেকা খেয়ে যায় দিব্য, তবে নিজেকে সামনে নিয়ে জোর গলায় বলে ওঠে, তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি। দিব্যর কথায় অস্বস্তিতে পরে রিত্ত স্কার্ফ দিয়ে গলা ভালোভাবে ঢেকে নিয়ে বলে, আমি কি করতাম দিব্য? বাবা অসুস্থ, তোমাকে এতবার ফোন দেওয়ার পরেও তোমার ফোন সুইচ অফ বলছিল। আই ওয়াজ জাস্ট ব্রড দ্যাট মোমেন্ট, কিন্তু এই বিষয়টা সেফ এক। রিত্ত কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বস নামটা ভেসে উঠেছে। নিজেকে শক্ত করে ফোনটা ধরে রিত্ত। ফোন ধরতে অপর পাশ থেকে শুনতে পাই, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হলো আমাকে না বলে বাড়ি থেকে বেরোনোর? আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই। ইটস অ্যান অর্ডার। রিত্তকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় রিশাদ। রিশাদের ধমকে বেশ ভয় পেয়েছে রিত্ত, যদি তার বাবাকে কিছু করে ফেলে। দিব্যকে কোনোরকম বাইবরে এক প্রকার দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে ক্যাবে উঠে বসে রিত্ত। ক্যাফের চেয়ারটাতে ফ্রুকুসকে বসে রইল দিব্য। তার কৌতূহলী মন বলছে রিত্ত এর পরে কিছু বলতে যাচ্ছিল, মূল্যবান কোনো তথ্য দিতে যাচ্ছিল। শিট, বোর্ডে টেবিলে ঘুষি মারে দিব্য। কেন বেরিয়েছিলে উইদাউট আস্কিং মি? সরি। টু হেল্প ইউ ইউর সরি। আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাড়ি ফিরবে। প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে। বাবাকে ভালো দেখতে চাইলে মেনটেন দিস রুলস।
হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে বরাবরের মতো বিছানায় বসে কথা বলতে বলতে বেরিয়ে গেল রিশাদ। রাগী মুখটা এতক্ষণ লাল হয়েছিল, নিজ চোখ জোড়াও যেন মায়ার পরিবর্তে বিষাক্তের প্রতীক হয়েছিল। রিশাদের চোখের দিকে আর তাকালো না রিত্ত। রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আজ মনটা বড্ড খারাপ রাহাত আহমেদের। মেয়ে কত তাড়াতাড়ি পর হয়ে গেল তার। মেয়ের বিয়ে যেন প্রতিটা বাবার জন্য অভিশাপ। কয়েক ঘন্টা যাবৎ মেয়ের চেহারা না দেখায় মনটা উদ্বিগ্ন হয়ে আছে তার। তিনি ঠিক করে রেখেছেন হসপিটাল থেকে রিলিজ দেওয়ায় তিনি মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে দেখে আসবেন। প্রতিটা বাবার কাছেই মেয়ে মানে ভালোবাসা সবচেয়ে বিশাল স্থান। মেয়ের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারে না বাবাকে। তাই হয়তো বাবার জন্য এত বড় আত্মত্যাগ করতে বেশি ভাবতে পারেনি রিত্ত। অফিসে আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানেন, সো তুমি অফিসের একজন অর্ডিনারি স্টাফ ছিলে আর সেটাই থাকবে। যাও, এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে এসো আর আমার পিএকে অফিস রুমে পাঠাও। ওকে স্যার। ফাইলগুলো হাতে নিয়ে নিজে দেখতে চলে গেল রিত্ত আর আসিফকেও রিশাদের কাছে পাঠিয়ে দিল। আসিফ, আজকের সবগুলো মিটিং ক্যান্সেল করে দাও। কেন স্যার, এনিথিং রং? নো, এভরিথিং ইজ ফাইন, বাট আমি আজ দুপুরে অফিসে থাকবো না, বিকেলে আসবো। ততক্ষণ মিস রিত্তুকে সব কাজ কমপ্লিট করে আমার কেবিনে সাবমিট করতে বলবে। ওকে স্যার। আসিফকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায় রিশাদ। অফিস থেকে বেরিয়ে হুদি সহ কারো জ্যাকেটে নিজেকে জড়িয়ে নেয়। নিজের গাড়ি নেওয়ার ভুলটা করে না। একটা শোরুম থেকে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাইক কেনে। ডকুমেন্টস ছাড়া বাইকটা নিয়ে নিজের কাজে লেগে পড়ে রিশাদ। প্রথমে যায় হেলথ কেয়ার হসপিটাল, যেখানে রিত্তর বাবা রাহাত আহমেদকে রাখা হয়েছে। রাহাত আহমেদের ডক্টরের সাথে কথা বলে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে। হসপিটাল থেকে বের হওয়ার সময় রাহাত আহমেদকে চোখে পড়েছিল রিশাদে। রোগটাকে দেখেই রিশাদের কপালের রগ ভরে ওঠে। মন চাচ্ছিল যেন এক্ষুনি রোগটাকে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু নিজেকে শান্ত করে রাহাত আহমেদের চোখের অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে রিশাদ। হসপিটাল থেকে বেরিয়ে রিশাদ নিজের বাড়িতে গেল। কাজের লোক সুধাকে বলল 1 কাপ কফি বানিয়ে দিতে। বড়ি রুমে ঢুকলো রিশাদ। ক্যাফে থেকে বেরিয়ে একটা বারে এসে বসে দিব্য। ওয়েটারকে ড্রিঙ্ক সার্ভ করতে পড়ে একটা টেবিলে হেলান দিয়ে বসে রইল। ওয়েটার ড্রিঙ্ক রেখে যেতে ঢকঢক করে গিলল দিব্য। হঠাৎ তার পাশে কেউ একজন এসে বসলো। চোখ তুলে তাকাতে চমকে উঠল দিব্য। রিশাদ এসে বসেছে তার সামনে। হাতে থাকা ছুরিটা দিব্যর পেটে ধরেছে রিশাদ। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দিব্যর। জোরে চিৎকার দিয়ে উঠে দিব্য। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই। ফোন বের করে দিব্য। হ্যালো, রিশাদ এখন কোথায়? উনি তো ওনার রুমে বস। ভালো করে চেক করো। বস, উনি রুমে বসে ল্যাপটপ দেখছে। ও, ওকে। চিন্তিত কণ্ঠে কথাটা বলে ফোন রাখে দিব্য এবং পুনরায় ড্রিঙ্ক করতে শুরু করে। দিব্য, এ তো সবে শুরু। খেলার সমাপ্তি আস্তে আস্তে খেলার মতো অবস্থাতেই থাকবে না তুমি। কত বোকা স্প্রে লাগিয়েছো আমার পেছনে যে রিয়েল আর গ্রাফিক্সের পার্থক্য বুঝে না। হুদিতে মুখ থেকে বার থেকে বের হয় রিশাদ। বাইকটা নিজের সিক্রেট হাইডে আউটে রেখে জ্যাকেট খুলে রেখে পেছনের গেট দিয়ে বাড়িতে ঢুকলো। বাইকটা নিজের সিক্রেট হাইড আউটে রেখে জ্যাকেট খুলে রেখে পেছনে গেট দিয়ে বাড়িতে ঢুকলো এবং ফর্মাল ড্রেসে সবার সামনে দিয়ে অফিসে গেল। অফিসে ঢুকে প্রথমে আসিফকে ডেকে বলল রিত্তকে ডাকতে। রিত্ত ফাইলগুলো নিয়ে রুমে ঢুকলো। রিশাদ ফাইল চেক করতে লাগলো। চেক বললে ভুল হবে, মূলত একটা ভুল খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফাইলে কিছু চেঞ্জ দেখে ভুল কুচকালো রিশাদ। এই প্রজেক্টের বাজেট আগেরটা কেটে এটা কেন করা হয়েছে? স্যার, এটা ছোট একটা প্রজেক্ট, এর জন্য এতটা বাজেট রাখার কোনো আবশ্যকতা আমি দেখতে পাচ্ছি না, তাই বাজেটটা কমিয়ে। হু দ্য হেল্প ইউ? কোম্পানির বাজেট ডিসাইড করা তুমি কে? আমি কারেকশন করতে দিয়েছিলাম, চেঞ্জ করতে না। স্যার, আমি তো কোম্পানি ভালোই। কোম্পানির ভালোর জন্য আমি আছি, তোমাকে ভাবতে হবে না। জাস্ট গেট লস্ট অ্যান্ড এটা কারেক্ট করে নিয়ে এসো। ফাইলগুলো রিত্তর দিকে ছুঁড়ে মারল রিশাদ। ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে বসল রিত্ত। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রিত্তর দিকে।
রিশাদ কোন দিকে কারোর উপর চিৎকার করা তো দূর, উচ্চস্বরে কথা অবধি বলেনি, সেখানে রিত্তর উপর এভাবে চিৎকার করলো। দেখছে বসছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো রিত্ত। এতটা অপমানের সম্মুখীন সে কখনো হয়নি। রিশাদ এতটা খারাপ ব্যবহার করবে সে ভাবেইনি। চোখের পানিতে ফাইল ভিজে দিতে লাগলো। তবু কাজ করছে রিত্ত। বাজেটটা ঠিক করে রিশাদের রুমে যেতেই দেখলো রিশাদ গম্ভীর দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। বুকে ফু দিয়ে ফাইলটা নিয়ে রিশাদের রুমে ঢুকলো রিত্ত। ফাইলটা রিশাদের দিকে বাড়িয়ে দিল। রিশাদ গম্ভীরভাবে ফাইল চেক করতে লাগলো। রিত্ত ভয়ে কাঁপছে। কিছুক্ষণ পর ফাইল চেক শেষে রিশাদ গম্ভীর গলায় বলল, ডান। 5টা বেজে গেছে, বাসায় যাও। অ্যান্ড হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, এটা এক্সপেক্টও করো না। ক্যাব বুক করো অ্যান্ড যাও। আপনার থেকে সেটা আমি এক্সপেক্টও করি না। মনে মনে বললেও মুখে পড়ার সাহসটা পেল না রিত্ত। চুপচাপ রিশাদের কেবিন থেকে বের হয়ে গেল। এই যে ফুলকলি, এ তো দেখি পুরোই পরী রাস্তায় নেমে এসেছে। রাস্তার এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে রিত্ত। 5টায় অফিস থেকে বেরিয়েছিল, এখন 7টা বাজে। ক্যাব তো আসছেই না, তার উপর একটা গাড়ি অবধি নেই রাস্তায়। হাঁটতে হাঁটতে অফিস থেকে বেশ দূরে একটা নির্জন রাস্তায় এসে পড়ে রিত্ত। সামনে থাকা ছেলেগুলো বারবার তার দিকে অশ্লীল কথা ছড়ছে। কিছুই করার নেই রিত্ত। এইসব রাস্তায় ছেলেদের সাথে ঝগড়া করতে গেলে বিপত্তি। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছে রিত্ত। চোখ তুলে তাকাতেই দেখতে পেল রিশাদের গাড়ি। মনে একটা ক্ষীণ আশার সৃষ্টি হলো। হয়তো রিশাদ স্ত্রীর মর্যাদা না দিলেও একজন নারীর সম্মান রক্ষায় তার সাহায্য করবে। কিন্তু সেই ক্ষীণ আশার আলোটাও চোখের পলকে নিভে গেল। সব দেখেও না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে গেল রিশাদ। রিশাদের এই প্রতিক্রিয়ায় কান্না আটকাতে পারছে না রিত্ত। কোনো মতে নিজেকে শক্ত করে সামনে এগোতে নেয়। আর মামা, পাখি তো দেখি পুরো হাওয়া বান্দায় হতে দিলে তো চলো। তো মামনি, আমাদের সাথে চলো। এই মেয়ের মুখ দিয়ে তো দেখি কথাই বেরোয় না। এমন মেয়েই তো চাই। এই ওকে ধর। ছেলেগুলো রিত্তর হাত ধরে টানাটানি শুরু করে। মস্তিষ্ক সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে রিত্তর। এমন পরিস্থিতিতে কখনোই পড়েনি রিত্ত। চোখ বুজে নিজেকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয় রিত্ত। কিন্তু হঠাৎ অনুভব করে ছেলেগুলো তার হাত ছেড়ে দিয়েছে। একেবারের জন্য ভেবেছিল রিশাদ এসেছে, কিন্তু চোখ খুলে আসিফকে দেখে রিশাদকে নিয়ে আর কিছু ভাবতে মন চায় না। ছেলেগুলোকে পুলিশে থ্রেট দিতে ওরা পালিয়ে যায়। আসিফ রিত্তর দিকে এগিয়ে গেল। মিস রিত্ত, চলুন, আমি বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গেলেই তো উনি জানতে পারবে আমি ছাড়ের বাড়িতে থাকি, প্রবলেম হয়ে যাবে। না থাক, লাগবে না, ধন্যবাদ আপনাকে। ক্যাব এক্ষুনি চলে আসবে। ওকে, ক্যাব না আসা পর্যন্ত আমি ওয়েট করতেছি। 15 মিনিটের মাথায় ক্যাব আসে। রিত্তকে ক্যাবে বসে আসিফ নিজেও বাইকে বসে। হেলমেটটা লাগাতে আসিফের ফোনে রিশাদের ফোন আসে। ফোনটা রিসিভ করে কানে ধরে আসিফ। ওকে ক্যাবে তুলে দিয়েছো? জি স্যার, কিন্তু সামান্য একটা এমটিওর জন্য এসব কেন? ও একটা মেয়ে, তারপর একজন এমপ্লয়ি। কিন্তু স্যার, আপনিও তো বাঁচতে পারতেন। বেশি কথা বাদ দাও, বাড়ি যাও অ্যান্ড কাল টাইমলি অফিসে আসবে। ওকে স্যার। ফোন রেখে মুচকি হাসে রিশাদ। নৃত্যর চেহারা দেখে ভয়টা প্রতি মুহূর্ত থাকবে। ওর চেহারায় আজ তো সবে শুরু। ছেলেগুলোকে ওদের পেমেন্টটা দিতে হবে। তবে ওই ছেলেগুলো ওভার অ্যাক্টিং করেছে, নৃত্য কাজ ছিল। এনিওয়ে, নৃত্যর যা হয় হোক, ডোন্ট কেয়ার। একা একা বকবক করছে রিশাদ। বাড়িতে ঢুকতেই বরাবরের মতো নীরবতা অনুভব করে রিশাদ। এই নিস্তব্ধ পরিবেশটা বেশ উপভোগ করে রিশাদ। টাইটা রোজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে ওঠে সে। সামান্যতম দায়িত্ববোধ কি এক্সপেক্ট করতে পারি না আপনার থেকে? ওয়াইফ হিসেবে না হোক, একটা মেয়ে হিসেবে তো আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না, আপনি তো দেখেও না দেখার ভান করলেন। এতটা খারাপ যে মানুষ হয় তা আপনাকে না দেখলে জানতাম না। অবশ্য আপনাকে তো মানুষ বলাও যায় না। যে ব্যক্তি দৃষ্টিকথা বিশ্বাস করে না, যে মানুষ হতেই পারে না। আপনি একটা জড় বস্তু,
যার কোনো অনুভূতির শক্তিই নেই। একটা রাস্তার কুকুরকে কাঁদরাতে দেখলেও মানুষের মনে দয়া হয়, আর সেখানে আমি মাঝ রাস্তায় কাঁদছিলাম, তাও আপনার দয়া হয়নি। এতটা নিষ্ঠুরতা আপনার মাঝেই। চিৎকার করে এক নাগাড়ে কথাগুলো বলে ফেলল রিত্ত। টেবিলে থাকা পানির গ্লাসটা রিত্তর দিকে বাড়িয়ে দিয়ে রিশাদ বলল, এই সমস্ত কথা আমার উপর না ঝেড়ে যদি এখান থেকে দুটো লাইন চিৎকার করে ওই ছেলেগুলোর উপরে ঝাঁপ দেন, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। তোমরা মেয়েরা নিজেদের দুর্বল দেখাও বলেই তোমাদের দুর্বল ভাবা হয়। যেখানে তুমি নিজে আত্মসমর্পণ করেছিলে, সেখানে তোমাকে বাঁচানোর আমি কে? অ্যান্ড লিসেন, নেক্সট টাইম থেকে রিশাদ আহমেদের সাথে উঁচু গলায় কথা বলার আগে নিজের বাবার অবস্থা ভেবে নিও। রিশাদের কথার বিপরীতে কিছু বলার মতো খুঁজে পায় না রিত্ত। প্রতি মুহূর্তে অপমান আর থ্রেট করে চলেছে ছেলেটা তাকে। কোনোভাবে এই একটা বছর কেটে গেলেই হয়। রিশাদের খবর কি? বস, রিশাদ রাতে কাউকে বাড়িতে রাখেন না। যা জানার সকালে জানতে পারবেন। রিত্ত আর রিশাদের মধ্যে সত্যিই কি কিছু হয়েছে? হ্যাঁ বস, আমি নিজের চোখে সকালেই দেখেছি রিক্ত আর রশিদের অবস্থা দুজনেই। হয়েছে থাক, অত রসিয়ে বলতে হবে না। যা কাজ দিচ্ছি সেটা কর। ফোন কেটে দিতেই বিধান মাহমুদ দিব্যর ঘরে ঢোকে। দিব্য চোখ বন্ধ করে রকিং চেয়ারে হেলান দিয়ে বসেছিল। দিব্য শুন, রিক্ত চিন্তা তুই বাদ দে, ও এখন বিবাহিত। ওর জন্য এত কিছু করছি আর তুমি বলছো সব বাদ দিতে? আমাকে এসব শেখাচ্ছ? এই শিক্ষা তখন কোথায় ছিল? তুমি রায়হান আপ। দিব্য, তোকে আমি বারবার বলছি অতীতকে ঘাটবি না। অতীতে আমি খারাপ ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন খারাপ হয়েই বাঁচতে হবে। আমি রিত্তকে বিয়ে করবই, অ্যান্ড দ্যাটস মাই অবভিয়েশন। ভালোবাসায় যেদের কোনো স্থান নেই দিব্য, একদিন বুঝবি সেটা, কিন্তু তখন হয়তো পরিস্থিতি হাতের বাইরে থাকবে। জাস্ট লিভ মি অ্যালোন বাবা। বিধান মাহমুদ পেরিয়ে যেতেই দুহাতে মাথা চেপে ধরে দিব্য। বারবার চোখের সামনে ভেসে ওঠে রিত্তর মুখটা। রিত্তর চোখ জোড়া, রিত্তর সাথে কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করা, কিন্তু কথা বলার সাহস না পাওয়া শৈশবটা। এসব ছিল সুমধুর স্মৃতি, কিন্তু এরপরেই যে স্মৃতিতে যুক্ত হয় তিক্ততা। তিক্তময় অতীতের প্রতিদানে রিত্তকে পেয়েও যেন হারাতে বসেছে দিব্য। আজ ভয় হচ্ছে দিব্যর, রিত্তকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার সংজ্ঞা হয়তো এমনই। প্রথম প্রেমে পড়া ছটফটানিটা পরবর্তীতে নিতান্ত বোকামি মনে হলো। এই ছটফটানিটাই ঠোঁটের মুচকি হাসির কারণ। আর দিন শেষে বিচ্ছেদের ছটফটানিটা হৃদয়ে জমে থাকা কষ্টগুলোর আজীবন জীবিত থাকার সাক্ষী। রাতে রিশাদ রিত্তর রুমের দিকে যায়নি। রিত্তু অফিসের কাপড় পরে শুয়ে পড়ে, কিন্তু ঘুমের মাঝে হৃদস্পন্দনের ঊর্ধ্বগতিটা বহাল থাকে। রিশাদ কিছুতেই ঘুমাতে পারছে না। কষ্ট কি তোমরা খুব শীঘ্রই বুঝবে। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমাদের। আমার বাবা মার শরীর থেকে ঝরা প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নেব আমি তোমাদের থেকে। আমার নেক্সট টার্গেট তুমি, বিধান মাহমুদ। ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ফুটে ওঠে রিশাদে। এই হাসিটা প্রতিশোধের এক নির্মম খেলা শুরুর হাসি এটা। আচমকা দরজার পাশে থাকা ফ্লাওয়ার ভাস পড়া শব্দ পেল রিশাদ। চমকে দরজার দিকে তাকালো সে। বাড়িতে তো রিক্ত ছাড়া কেউ নেই। তবে কি রিক্ত ছিল? রিক্ত সব শুনে ফেললো না তো? ও সব জেনে গেলে সব খেলা নষ্ট হয়ে যাবে আমার। চিন্তিত কণ্ঠে কথাগুলো বলে দরজার দিকে এগোলো রিশাদ। রিশাদ, ছাড়, এই সময় রেস্ট রুমে কি করেছিলেন? শালা ভার্সটা ভাঙ্গা আর সময় পেল না। ছাড়, কি আমাকে দেখে ফেললো? ইয়া মাবুদ, রক্ষা করো। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে রিত্ত। ভয়ে হাত পা কাঁপছে তার। কেন যা এই রাতের বেলা পানি খেতে উঠেছিল ভেবে নিজেকে দোষারোপ করতে লাগলো। আর উঠেছে তো উঠেছে, স্টোর রুমের দিকে যাওয়ার কি দরকার ছিল? নিজের উপর মেজাজ খারাপ করে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে রিত্ত। রিশাদ রিত্ত রুমে এসে দেখলো লাইট অফ, আর রিত্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। রিশাদ আর বেশি না ভেবে গেস্ট রুমের দিকে গেল, তবে নিজেকে কিছুতেই স্থির করতে পারলো না। রিক্ত কি আদৌ এসেছিল আমার রুমে, নাকি আমি বেশি ভাবছি? না, এই মেয়ের উপর নজর রাখতেই হবে। অতীতের ভুল আর করা যাবে না।
খেলাটা আমাকে জিততেই হবে। পকেটে হাত ঢুকিয়ে ভাবতে থাকে রিশাদ। স্যার আজ অফিসের ইম্পর্টেন্ট মিটিং আছে, দীপ্ত স্যার তো আসবেন না বলেছেন, আপনি যদি আসেন। মিটিংটা কি খুবই জরুরি? জি স্যার। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগেন বিধান মাহমুদ। একটা সময় টাকার পেছনে কত ছুটেছেন, অথচ এখন সেই টাকাকে দুচোখ সহ্য করতে পারে না। স্যার, বিধান মাহমুদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অপর পাশ থেকে তথ্যটা পেটে বাঁকা হেসে ফোন রাখলো রিশাদ। এর অপেক্ষাতেই তো ছিল। অফিসে ঢুকে সবার আড়ালে বের হয়ে যায় রিশাদ। ঋতুকে পূর্বের মতো একগাদা কাজ চাপিয়ে বিধান মাহমুদ আজ একাই ড্রাইভ করছেন। ড্রাইভার সাথে নেননি। অদ্ভুত একটা চিন্তা ভিতর থেকে ঘিরে ধরে রেখেছে তাকে। রিশাদ গতকালের বাইক নিয়ে বিধান মাহমুদকে ফলো করেছে। উদ্দেশ্য ভয়ানক, তবে যদি তা সফল হয় তবে তোর মৃত্যু আজ নিশ্চিত বিধান মাহমুদ, আর সেটাও আমার হাতে। বিধান মাহমুদের গাড়ি ঠিক পিছনে রিশাদের বাইক, পকেটে থাকা পেট্রোল ভরা কাচের বোতলটা বিধান মাহমুদের গাড়ির পেছনে কাচে মারে রিশাদ। সাথে সাথে কাচ ভেঙে পেট্রোল পড়ে গাড়িতে। আচমকা এমন ঘটনায় বিধান মাহমুদ চমকে যান। বুকে চিনচিত ব্যথা অনুভূত হয় তার। গাড়ির সাইডের মিররে তিনি দেখতে পেলেন বাইক করে কেউ তাকে ফলো করছে। চিন্তাটা আরও বেড়ে গেল বিধান মাহমুদের। গাড়ির স্পিড বাড়িয়ে বিধান মাহমুদকে গাড়ির স্পিড বাড়াতে রেখে রিশাদ বুঝতে পারলো বিধান মাহমুদ বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করেছে। এই ভয়টাই তো পাওয়াতে চাচ্ছিল সে তাকে। আজ শেষ দিন বিধান মাহমুদের। পরে এক হাত দিয়ে লাইটারটা ধরাই রিশাদ। লাইটারটা ছুটতে নিয়ে বুঝতে পারে সামনে রেল ক্রসিং আসছে। বিধান মাহমুদের গাড়ি পার হতে শাটার ডাউন করা হলো। রিশাদ আর বিধান মাহমুদকে ফলো করতে পারলো না। শীঘ্রই রিশাদের চোখের অগোচরে চলে গেল বিধান মাহমুদ। শিট, বিরক্ত হয়ে কথাটা বলল রিশাদ। প্রাণ ভেস্তে যাওয়ায় তার মেজাজ এখন তুঙ্গে। বিরক্তির চরম সীমা নিয়ে পূর্বের মতো সবার অগোচরে অফিসে ঢুকলো রিশাদ। কাজে কিছুতেই মন বসাতে পারছে না ঋত্য। বারবার কাল রাতের কথা মনে পড়ছে। কলম ধরতে গেলেও হাত কাঁপছে। কোনো রকমে ফাইল কমপ্লিট করে রিশাদের রুমে আসে ঋত্য। রিশাদকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে ভয় বেড়ে যায় ঋত্য। ঢোক গিরে রিশাদের দিকে ফাইলগুলো বাড়িয়ে দিল ঋত্য। ফাইল চেক করা শুরু করলো রিশাদ। এমনিতেই রিশাদের মেজাজ খারাপ ছিল, তার উপর প্রত্যেকটা ফাইলে 3-4টা করে ভুল। রিশাদের সমস্ত রাগ গিয়ে পড়ল ঋত্যর উপর। চিৎকার করে উঠল রিশাদ। তোমাদের মতো অশিক্ষিত মেয়েকে জব দেওয়াই উচিত না। একটা ফাইলে এত ভুল, এটা কি খেলা পেয়েছো? কাজ না করতে পারলে কাজে এসেছো কেন? গেট লস্ট স্টুপিড গার্ল। মাথা নিচু করে চুপচাপ কথাগুলো হজম করে ফাইলগুলো নিয়ে নিজে দেখতে বসলো। কেন এত রাগ স্যারের আমার উপরে? ভুল তো হতেই পারে, প্রতি মুহূর্তে আমার উপর চিৎকার না করে থাকতেই পারেন না? ন্যূনতম রেসপেক্টও কি আমি ডিজার্ভ করি না তার থেকে? এতটাই খারাপ আমি? চোখে জল বাধা মানছে না ঋত্যর। সবাই আজও বাঁকা চোখে তাকিয়ে আছে ঋত্যর দিকে। আসিফের খুব খারাপ লাগছে ঋত্যর জন্য। মেয়েটা এতটাও খারাপ না কাজে, তাহলে এতটা অপমান করার কারণ কি? কিন্তু ঋত্যকে দেওয়ার মতো কোনো সান্ত্বনাও নেই তার কাছে। চুপচাপ নিজে কাজ করতে থাকে সেও। রিশাদের মন বড্ড ছটফট করেছে। কোনো কিছুই ভালো লাগছে না তার। সে বুঝতে পারছে না এই ছটফটানির কারণটা কি। বিধান মাহমুদকে মারার প্রাণটা ভেস্তে যাওয়া, নাকি ঋত্যর সাথে খারাপ ব্যবহার? ঋত্যর সাথে খারাপ ব্যবহার করে যে তৃপ্তি রিশাদ পেতে চায় তা সে কখনোই পায় না। উল্টো পায় একরাশ অশান্তি আর অতৃপ্তির অনুভূতি। এমন হওয়ার কারণটাও অজানা রিশাদে। দিব্য, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আর সে আমার গাড়িতে পেট্রোল ছুড়েছে। রেল ক্রসিং ছিল বলেই বেঁচে আছি। বলছো বাবা, এমনটা কে করতে পারে? রিশাদই করেছে এসব। ফোন বের করে নিজের ইনফর্মারকে ফোন লাগাই দিব্য। রিশাদ এখন কোথায়? বাড়িতে তো আসেনি বস, অফিসেই থাকবে। আমি তোমাকে ওর বাড়িতে কাজ করার জন্য রাখিনি। ও কখন কোথায় যায় সেই খোঁজ রাখো, নেক্সট টাইম যেন বলতে না হয়। ফোন রেখে কিছু একটা চিন্তা করতে বসে দিব্য। রাতে আফসান ম্যানশনে ঋত্য অফিসের পোশাকেই বসে আছে, যা দেখে রিশাদ অসহ্য লাগছে। এই মেয়ে, কমন সেন্স নাই?
অফিসের পোশাকে কতক্ষণ বসে থাকবে? যাও, ড্রেস চেঞ্জ করো। আসলে স্যার, আমার কয়েকটা ড্রেস কিনতে হবে। কেন, তোমার আলমারি ভর্তি শাড়ি আছে তো। ওসব পরতে আমার অস্বস্তি হয়। হওয়ারই কথা, এত দামি শাড়ি আগে কখনো পরনি তো। দামের চেয়ে বড় স্বস্তি আপনার কেনা শাড়িগুলোর একটাতেও আমি স্বস্তি খুঁজে পাই না, বুঝছেন? যেসব ওখানে আছে তুমি সেগুলোই পরবে, দ্যাটস ফাইনাল। আমি অফিসের ড্রেস পরেই ঘুমাবো, তাও ওগুলো পরবো না। সাহস খুব বেড়েছে না? ঋত্য দিকে এগোতে থাকে রিশাদ। ঋত্য ভয়ে পিছাতে থাকে। উল্টো দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। বাঁকা হেসে ঋত্যর মুখের কাছে মুখ নিয়ে আসে রিশাদ। ঋত্য হাঁ হয়ে তাকিয়ে আছে। আচমকা ঋত্য জামার চেইন খুলে দেয় রিশাদ। চমকে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ঋত্য। রিশাদ আগের মতোই বাঁকা হেসে বলে, এখন কি একে চেঞ্জ করবে নাকি আরো হেল্প করব? পিঠে হাত দিয়ে চেইনটা লাগিয়ে মনে মনে রিশাদকে গালাগাল দিতে দিতে রুমের দিকে যায় ঋত্য। আজ আমার আদরের মেয়েটা আমার থেকে দূরে, এসবই আমার পাপের ফল। কারো ক্ষতি করে যে কখনোই মাপ পাওয়া যায় না, তা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। জানি না কবে রিলিজ হবো এখান থেকে। অনুতপ্ত কণ্ঠে কথাগুলো বলে জানালার দিকে তাকালেন রাহাত আহমেদ। চোখ বন্ধ করতে বারবার তার চোখের সামনে ভেসে উঠছে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দুটো লাশ। পাশে দাঁড়িয়ে অট্টহাসি হাসছেন তিনি। ছটফট করতে করতে চোখ খুললেন রাহাত আহমেদ। স্বপ্নটা আজকে তাকে পাগল করে রেখেছে। ডক্টর এসে রাহাত আহমেদের চেক আপ শেষ করলেন। ডক্টর সাহেব, আমাকে কবে রিলিজ দেওয়া হবে? আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, আর কয়েকদিন বাদে আপনাকে রিলিজ দেওয়া হবে। ধন্যবাদ ডক্টর। উদাসীন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মেয়েকে না দেখতে পারা অতৃপ্ত ইচ্ছের বশে একটা দীর্ঘশ্বাস ফেললেন রাহাত আহমেদ। রিশাদ অফিসে বেরিয়ে গেছে, কিন্তু ঋত্য ইচ্ছে করে দেরি করেছে। রিশাদ বেরোতেই ঋত্য অফিসে ফোন দিয়ে সিক লিভ নেয়। যদিও সে অসুস্থ নয়, কিন্তু রিশাদের সত্যি জানতে এই মিথ্যাটা তার পড়ার দরকার ছিল। স্টোররুমের সেই ফ্রেমটার সামনে দাঁড়িয়ে আছে ঋত্য। ছবির মানুষগুলোকে চিনতে তার একটুও সময় লাগেনি, কিন্তু চেনার পর থেকেই অজানা আতঙ্কে বারবার কেঁপে উঠছে ঋত্য। অতীত কি তবে সত্যিই আমার পিছু ছাড়লো না? চিন্তিত কণ্ঠ ঋত্যর। ফ্ল্যাশব্যাক। রিশাদের বাবা রাহিদ আফসান, মা রেহেনা আফসান। রিশাদের পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল ঋত্যর পরিবারে। ঋত্যর মা ছিল না, বাবা রাহাত আহমেদ ও আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। অনেক কষ্টে ঋত্যকে বড় করেছিলেন তিনি। হঠাৎ একদিন রাহিদ আফসান রাহাত আহমেদকে নিজের বিজনেস পার্টনার করে নেন। ঠিক সেদিন থেকে রাগে পুড়তে থাকে রাবাত আহমেদের প্রাণপ্রিয় বন্ধু বিধান মাহমুদ। বন্ধুর সাফল্য সহ্য হয় না তার। নানাভাবে রাহাত আহমেদকে প্ররোচিত করতে থাকে সে। সেই সময় রিশাদ, ঋত্য এবং দিব্য খুব ভালো বন্ধু ছিল। ঋত্য বরাবরই রিশাদকে পছন্দ করত, তবে তখন তারা খুবই ছোট, সবে অনে পড়তো। রিশাদ ঋত্যকে পাত্তা দিত না। দিব্য আবার ঋত্যর জন্য পাগল ছিল। একটা সময় রিশাদের থেকে পাত্তা না পেয়ে সবসময় দিব্যর সাথে থাকতে শুরু করে ঋত্য। বিধান মাহমুদ রাহাত আহমেদকে রাহিদ আফসানকে মারার জন্য তৈরি করে। এই সুযোগ রিসাদের ওপর প্রতিশোধ নেয়ার। ও তোকে পাত্তা দেয় না, যা ওকে ধাক্কা দে। শিশুমন ঋত্য। দিব্যর কথার বশে চলে আসে সে। রাস্তার মাঝে রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে। সামনে থেকে আসা গাড়িটার সাথে ধাক্কা লেগে পড়ে যায় রিশাদ। রিশাদে আঘাত পাওয়ার আনন্দ পেয়ে ঋত্য। দুজন ফিরে আসে বাড়িতে। রিশাদ মারা যায়নি সেদিন। গাড়ির মালিক তাকে বাড়িতে এনে নিজ সন্তানের মর্যাদা দেয়, বড় করে তোলে। সেই থেকে রিশাদের মনে জ্বলছে প্রতিশোধের আগুন। যেই টাকার জন্য রাহাত আহমেদ এত কিছু করেছে, ইনভেস্ট করে তার সমস্তটাই হারিয়েছেন তিনি। রিশাদ অফিসে যেতেই জানতে পারলো ঋত্য অফিসে আসেনি। রিশাদের সন্দেহ আরও গভীর হলো যে সে রাতেই ঋত্য ছিল দরজার পাশে। আর সেই সত্যটা জানতে ঋত্য অফিসে আসেনি। অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় রিশাদ। ঋত্য এখনও স্টোর রুমে মেঝেতেই বসে আছে। সে এখনও বিশ্বাস করতে পারছে না এই রিশাদই তার ছোটোবেলার ভালো লাগা ছিল। কিন্তু রিশাদের সাথে সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। রিশাদ বাড়িতে ঢুকেই প্রথমে স্টোর রুমে ঢুকলো এবং যা এক্সপেক্ট করেছিল তাই। ঋত্য স্টোর রুমের মেঝেতে বসে আছে। রাগে রিশাদের চোখ লাল হয়ে আসে। রাগে ঋত্য চুলের মুঠি ধরে টেনে এনে ফ্লোরে ছুঁড়ে মারে রিশাদ।
আচমকা এমন করায় ভেবাচেকা খেয়ে যায় রিত্ত। তবে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রিশাদ ঋতুকে ফ্লোর থেকে টেনে তুলে সিঁড়ির দিকে ছুঁড়ে মারে। ঋতু যে ব্যথা পাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই রিশাদের। সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঋতু, কিন্তু রিশাদ এগিয়ে এসে দেখেও না। ঋতুকে সম্পূর্ণ উপেক্ষা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় রিশাদ। রিশাদের এতটা অবহেলা আর নিষ্ঠুরতা দেখে চোখে পানি আসে ঋতুর, কিন্তু এটাকে নিজের নিয়তি ভেবে চুপচাপ উঠে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকতে দেখতে পাই ঋতু বিছানায় বসে পা নাড়াচ্ছে। ছোটবেলা থেকে এই কাজটা রিশাদ তখনই করে। রিশাদ, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছিলাম তা। আমার তোমার চেহারা অবধি দেখার রুচি নেই। 1 বছরের জন্য বিয়ে করেছিলাম কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তোমার মেয়েকে চোখের সামনে দেখা আমার জন্য বেশি কষ্টের। 2 দিনের মধ্যে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। তবে ভেবো না এত সহজে তোমাদের ছেড়ে দেব। তোমরা শাস্তি পাবে, আর এই রিশাদ আফসানের হাতে পাবে সেই শাস্তি। রিশাদ আফসান কাউকে ক্ষমা করে না। রিশাদ, আমার কথাটা তো শোনো। ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসার কথা আমার তুমি আর পাত্তাই দিলে না। সেদিন যখন দিব্য ইয়াহো রাইট, দিব্য যা বলবে তুমি তাই করবে। দিব্য যদি বলে কাউকে মেরে ফেলো তুমি সেটাও করবে। এত ভালোবাসো, আই ক্যান্ট বিয়ার ইউর ফেস, জাস্ট গেট লস্ট। ঋতুকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রিশাদ। মাথাটা ভারী হয়ে আছে তার। ঋতুকে বিয়ে করেছে, প্রতিশোধ নিতে চেয়েছিল, তার প্রতি আর বিন্দুমাত্র আগ্রহ নেই রিশাদে। এখন সে এই ঋতুর মাঝে আগের খুনিটাকে দেখতে পাচ্ছে। এখন ঋতুকে আরও কষ্ট দেয় রিশাদের উদ্দেশ্য। তবে সবার আগে সে ঋতুর থেকে ডিভোর্স চাই। মেয়েটাকে নিজের বাড়িতে আর সহ্য করতে পারবে না রিশাদ। দিব্য, কথা শোন আমার। আমি ব্যস্ত বাবা। এই ব্যস্ততার জন্যই ঋতুকে হারিয়েছিস, এখন কি আমাকেও হারাতে চাস? বাবা প্লিজ, রিত্তর কথা বাদ দাও না। সিগারেট ফেলে আমার রুমে আসিস। কথাটা বলে বেরিয়ে গেলেন বিধান মাহমুদ, কিন্তু কথাটা শুনল না দিব্য। সে আপন মনে সিগারেটের ধোঁয়ায় নিজেকে খুঁজতে ব্যস্ত। দূরে কোথাও থেকে একটা গানের সুর ভেসে আছে। দিব্যর গিটারে সুর উঠত শুধু ঋত্য নামে। আজ ঋত্য নেই, তাই গিটারটাও অযত্নে পড়ে আছে। সিগারেটে আরেক টান দিয়ে ফেলে দিল দিব্য। গিটারটা হাতে নিল, চোখ বসে ঋত্যর চেহারাটা ভেসে উঠল। গিটারের তারে গানের সুরে ঋতুকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল দিব্য। सन मेरे हमसे प्यार, क्या तुझे इतनी सी भी खबर? আর গান গাইতে পারলো না দিব্য। গলা কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করলে চোখ দিয়ে পানি গড়াবে। এতটা অসহায় আজ দিব্য শুধু ভালোবাসার জন্য। ভালোবাসা মানুষকে অসহায় করে, ততটা অসহায় যতটা মানুষে বেঁচে থেকেও মরে যাওয়ার জন্য যথেষ্ট। রাহাত আহমেদ আজকের প্রায় মেয়েকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন। চিন্তার শেষ নেই তার, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজও করছে না। অতৃপ্তি দীর্ঘশ্বাস বারে বারে তাকেই ঘিরে রয়েছে। হ্যালো উকিল সাহেব, ডিভোর্স পেপার রেডি করুন। তুমি আবার ভুল করছো রিশাদ। রিতকে বিয়ে করার আগেও আমি তোমাকে ভাবতে বলেছিলাম, কিন্তু তুমি হুট করে কাজটা করে বসলে। এভাবে ডিভোর্স দিয়ে আরেকটা ভুল করছো তুমি। আমি তোমার বাবার বন্ধু, তোমাকে ভালো মন্দ বোঝানোর অধিকার আমার আছে। আঙ্কেল প্লিজ, এই মেয়েটার দিকে তাকালেই আমার নিজের বাবা মা রক্তাক্ত চেহারা মনে পড়ে। কন্ট্রোল ইয়োর সেলফ রিশাদ। 1 বছরের কন্ট্যাক্ট তুমি এই করছো। এত সহজে নিজেকে দুর্বল করে দিও না। তুমি তোমার বাবা মার খুনের প্রতিশোধ নিবেই, আমি জানি। থ্যাঙ্কস আঙ্কেল, আপনি সবসময় আমাকে রাস্তা দেখিয়ে এসেছেন। আমি আপনার কথা মতো কাজ করব। রাখছি। ফোন কেটে দিয়ে চিন্তিতভাবে রকিং চেয়ারে হেলান দিয়ে বসে রিশাদ। রিশাদ কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। চঞ্চল মস্তিষ্ক বারবার ঋতুর প্রতি ঘৃণা দৃষ্টিতে তাকাচ্ছে। বাধ্য হয়ে আজ প্রথম রেড ওয়াইনের কয়েক ঢোক করা অবধি নামালো রিশাদ। ড্রিঙ্ক করার পর থেকে মাথাটা যেন আরও ভারী হয়ে গেল। রিশাদ তরমর করতে লাগলো, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। রিশাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ঋতু খেয়াল করলো রিশাদ ড্রিঙ্ক করে টরমর করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ঋতু এসে রিশাদকে ধরে বিছানায় বসালো। ঋতুকে দেখে নেশাত্ম অবস্থায় হাসতে লাগলো রিশাদ। তুই আমাকে মারার আগে একটা বড় ভাবলি না? রিশাদ,
আমিও তোকেই ভালোবাসতাম, কিন্তু দেখতেছিলাম তুই আদৌ আমাকে ভালোবাসিস নাকি সেটা তোর আবেগেই ছিল সেটা। তাই তো আমাকে মারতে হাত কাঁপলো না তোর। না রিশাদ, আমি সত্যিই খুব ভালোবাসতাম তোমায়। ভালোবাসার মানে তুই বুঝতে আদৌ? তোর ভালো লাগা ছিলাম শুধু পাত্তা দেয়নি বলে মেরে ফেললি। তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছো রিশাদ, শুয়ে পড়ো। রিশাদকে বিছানায় ছুঁয়ে দেয় রিত্ত, তারপর সরে আসতে নেয়। রিত্ত সরে যেতে নিলে রিশাদ ওর হাত ধরে টান দেয়। রিত্ত গিয়ে পড়ে রিশাদের বুকের উপর। রিশাদকে এতটা কাছাকাছি দেখে ঘামতে শুরু করে রিত্ত। এমনই একটা মুহূর্তের স্বপ্ন সে প্রায় দেখতো, কিন্তু কখনো ভাবেনি সত্যিই সে রিশাদের এতটা কাছাকাছি আসতে পারবে। রিত্ত রীতিমতো চোখ বড় বড় করে রিশাদের দিকে তাকিয়ে আছে। এই কি শুনতে পাচ্ছি তো? আমি কি ঠসা নাকি? আচ্ছা শোনো, বলো। আমি হট না তাই না? এটা কেমন প্রশ্ন? ইজেন্ট রিশাদ আফসান হট? বাদ দাও তো। আমি যা বলেছি তার উত্তর দাও। কি প্রশ্ন? আমি হট না? হ্যাঁ, খুব হট। দেখো আমি ঘামছি। রিশাদকে ধাক্কা দিয়ে বিছানায় ফিরে ওঠে দাঁড়ানোর চেষ্টা করে রিত্ত, কিন্তু পারে না। রিশাদ আবার তাকে চেপে ধরে নিজের বুকের মাঝে এনেই রাখে। রিত্ত ঠোঁটের দিকে ক্রমশ আগাতে থাকে রিশাদের ঠোঁটদ্বয়। সকালে উঠে রিত্তকে নিজের বুকে আবিষ্কার করে রিশাদ। রাগে রিত্তকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। রিত্ত ব্যথা পেয়ে কোনোরকম উঠে দাঁড়ালো। এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার বুকে কি করছিলে? কাল রাতে আপনিই তো এনেছিলেন। আমি কেন আনতে যাব? সেটা আমি কি করে জানবো? ইউ জাস্ট গেট আউট অফ মাই রুম। চুপচাপ মুচকি হেসে রিশাদের রুম থেকে বেরিয়ে গেল রিত্ত। রিত্তর এই মুচকি হাসির মানে বুঝলো না রিশাদ। তবে কি রাতে কিছু হয়েছে তাদের মাঝে? চিন্তায় ঘামতে লাগলো রিশাদ। আজকাল দিব্য ভালো থাকতে শিখে গেছে। রিত্তর স্মৃতিগুলো আর আগের মতো বিরক্ত করতে পারে না তাকে। সারাক্ষণ আপন পৃথিবীতে মেতে থাকে দিব্য। তবে চাইলেই কি ভালোবাসা ভরে থাকা যায় না। দিব্য শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, যাতে রিত্তর স্মৃতিগুলো তার মনে আর প্রবেশ করতে না পারে। কিন্তু যে মেয়েটাই তার মনের মাঝে থাকে তাকে কি করে ভরবে দিব্য? 2 মাস পার হয়ে এলো। রিশাদ রিত্তর সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। রিত্তও কিছু বলে না। বিষয়টা এমন যেন এক ছাদের নিচে থেকেও এক আকাশ দূরত্ব। কয়েকদিন ধরেই ঠিকমতো কিছু খাচ্ছে না রিত্ত। যাই খাচ্ছে বমি করছে। রিত্তর শরীরে দিন দিন এই অবনতি রিশাদেরও নজর কাড়ছে। রিশাদ, একটা কথা ছিল। না করে বলে ফেলো। আম প্রেগনেন্ট। হোয়াট? এটা কিভাবে সম্ভব? সেই রাতে তো তুমি। আমি এতটাই ড্রাগ ছিলাম না যে তোমার সাথে এত কিছু করে ফেলবো, আর জানতেও পারবো না। রিশাদ, আমি সত্যিই বলছি। বি রেডি, কাল তোমাকে ক্লিনিকে নিয়ে যাব। বিশ্বাস করো না তাই না? ওকে, নিয়ে যেও। আমি ঘুমাতে যাচ্ছি। খেয়েছো কিছু? না, ভালোই লাগছে না। ফ্রেশ হয়ে আসছি, যাও ডাইনিং টেবিলে বসো। খাবো না আমি। সারাদিন ল্যাপটপে কাজ করে হাত ব্যথা করছে, এরপরও তুমি চাও আমি তোমাকে কোলে করে টেবিল অবধি নিয়ে যাই? আই ডোন্ট মাইন্ড। না, তুমি ফ্রেশ হও, আমি বলছি। গুড গার্ল। রিশাদ ফ্রেশ হতে গেল আর রিত্ত টেবিলে বসলো। রিশাদের এই ছোটোখাটো কেয়ারগুলোই তো পেতে চেয়েছিল রিত্ত, কিন্তু এভাবে পাবে সে কখনো ভাবেনি। রিশাদ যা করছে তা শুধু ওর অনাগত সন্তানের কথা ভেবে। অথচ একটা মেয়ে যে তাকে পাগলের মতো ভালোবাসে সেটা সে একটাবারও বুঝলো না। সকালে রিক্ত চলো। রিশাদ ড্রাইভ করছে, রিত্ত পাশে বসে আছে। এই প্রথম রিশাদের পাশে বসার সুযোগ পেল রিত্ত। আনন্দে চোখ ঝাপসা হয়ে আছে রিত্তর। রিক্ত সরি, আমি যদি সত্যি সে রাতে কিছু করে থাকি, ছোটবেলার ঘটনার প্রতিশোধ নিতে আমি মোটেও এমন করিনি। এটা শুধু একটা অজানা ভুল। তোমার কাছে হতে পারে অজানা ভুল, কিন্তু তোমার সেই ভুলটা আমার সন্তান, আর সে কখনোই আমার কাছে ভুল নয়। তুমি ডিভোর্স দিতে পারো, চিন্তা করো না। আমার জীবনে আর কোনো পুরুষ আসবে না, আর নাই তোমার সন্তানের জীবনে নতুন কোনো বাবা। রিক্ত প্লিজ স্টপ। না রিশাদ,
আমি সত্যি বলছি, আমি কখনো কোনো অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। কখনো বলবো না মিস্টার রিশাদ আফসান ও তোমার সন্তান। ঈশাদ আর কিছু বলে না। প্রতিশোধের নেশায় সে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে তা তার নিজেরই জানা ছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছে রিশাদের। বস, ঋতু ম্যামের প্রেগনেন্ট। তোকে আমি নিষেধ করেছি ওদের খবর আমাকে আর না দিতে। বস, কিন্তু কোনো কিন্তু না সুধা, আমি ওদের জীবনে নতুন করে ঢুকতে চাই না। হয়তো একসময় ঋতু আমার ছিল, কিন্তু সেটা শুধুই আমার জেদ হিসেবে। আমি ওকে ভুলতে চাই। কিন্তু বস, রিশাদ তো ঋতুকে ডিভোর্স দিবে। হোয়াট? কেন? বস, আমি শুনেছি ওদের মধ্যে এক বছরের বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল। সিট! ঋতু কোথায়? রিশাদ ওকে নিয়ে অফিসের কাছে ক্লিনিকে গেছে। ওকে রাখো। ফোন রেখে চিন্তিত হয়ে পড়ে দিব্য। ঋত্যর জন্য ছটফট করে ওঠে দিব্য। ঋত্যকে আবার ফিরে পাবে ভাবতে চোখ জোড়া ভিজে ওঠে। ঠোঁট থেকে হারিয়ে যাওয়া হাসিটা পুনরায় ঠোঁটে ফিরে আসে। দিব্য দ্রুত রেডি হয় ক্লিনিকে যাওয়ার জন্য। একটা বারের জন্য হলেও সে ঋত্যকে দেখতে চায়, ঋত্যর মুখোমুখি হতে চায়। মিস্টার রিশাদ, আপনি বাইরে যান, আমি আপনার ওয়াইফের চেক আপ করবো। ওকে ডক্টর নেহা। ঈশান বাইরে চলে আসে। ভেতরে ডক্টর নিহা আর ঋত্য। ডক্টর, প্লিজ লিসেন টু মি। আমি প্রেগনেন্ট না। হোয়াট? তাহলে তুমি আমার হাজবেন্ডকে মিথ্যা কেন বলছো? সম্পর্কটা বাঁচাতে আমি যদি এই মিথ্যা না বলতাম তাহলে রিশাদ আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু প্রেগন্যান্সি নিয়ে মিথ্যা বলাটা অন্যায়। সে তোমাকে ভালোবাসলে ডিভোর্স দিবে না, কিন্তু এই নাটক করে তুমি কতদিন ধরে রাখতে পারবে তাকে? আমি ওকে সত্যিটা বলে দেব ডক্টর, কিন্তু প্লিজ এখন। আমি মিথ্যা বলা শিখিনি মিসেস রিশাদ আফসান। আমার রিশাদকে যা বলার আমি তাই বলবো। আপনি ওখানেই ওয়েট করুন। ডক্টর প্লিজ। ঋত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় ডক্টর। ঋত্য কাঁদতে কাঁদতে বসে পড়ি। রিশাদকে নিজের কাছে রাখার তার শেষ প্রচেষ্টাও কি তবে জলে গেল? রিশাদ, তোমার ওয়াইফের খেয়াল রেখো, শি ইজ প্রেগন্যান্ট। ডক্টরের কথা চমকে ওঠে ঋত্য। কিছুক্ষণ আগেই তো তিনি বললেন সব সত্যি বলে দেবেন, কিন্তু এখন তো তিনি অন্য কথা বলছেন। প্রশ্নবোধক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে আছে ঋত্য। ডক্টর চোখের ইশারা ঋতুকে আশ্বস্ত করলো। ঋতুকে নিয়ে বাড়ি ফেরল রিশাদ। চিন্তায় মাথা ঘোরাচ্ছে রিশাদের। কি করে এত বড় একটা ভুল করে বসলো সে? ঋতুকে কষ্ট দিতে গিয়ে আরেকটা নতুন জীবনকে পৃথিবীতে আনতে যাচ্ছে সে, যার বাবা হিসেবে নিজেকে ভাবতেই পারছে না রিশাদ। রিশাদের নিজেকে সমাজে একটা নোংরা কিক মনে হচ্ছে। চাহিদার বসে করা একটা ভুল যে কতটা ভয়ানক হতে পারে তা আজ বুঝলো রিশাদ। কি? ঋতু সত্যিই প্রেগনেন্ট? হ্যাঁ বস। ঋত্যর সাথে আমাকে দেখা করতেই হবে, যে করেই হোক। রিশাদকে কিছুক্ষণের জন্য ঋত্যর থেকে আলাদা করতেই হবে। ওকে বস। ফোন কেটে দিয়ে দিব্য ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ করে দিব্যর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সুধাকে ফোন করে নিজের সমস্ত প্রাণ বলে দিব্য। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল এসেছে রিশাদের ফোনে। অপর পাশে থাকা লোকটা বলল বাড়ি থেকে বেরিয়ে সামনের গার্ডেনটায় দেখা করতে, কোনো ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে। রিশাদ যদিও বিশ্বাস করেনি, তবে কে ফোন করেছে জানার জন্য এসেছে। রিশাদ বের হতে দিব্য চুপি চুপি ঋত্যর কাছে যায়। দিব্যকে দেখে মস্তিষ্কে রাগ চড়ে যায় ঋত্যর, কিন্তু এর কারণটা অজানা তার। দিব্য এসে ঋতুকে জড়িয়ে ধরে। ঋত্য দিব্য থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে ঋতুকে ছাড়লো দিব্য। ঋতু প্লিজ, আমি জানি রিশাদ তোমাকে ছেড়ে দেবে। চলো না, আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ? তুমি পাগল হয়ে গেছে দেব্য। তোমার আমার বিয়ে কখনোই পসিবল না। তাছাড়া আমি রিশাদের বাচ্চার মা হতে চলেছি। আমার কোনো অসুবিধা নেই ঋতু। আমি তোমাকে তোমার সন্তান সহই আপন করে নেব। দিব্য, তুমি কেন বুঝছো না? আমি ভালোবাসি রিশাদকে। ও, ছোটবেলার ভালোবাসাটা জেগে উঠেছে তাহলে? কিন্তু আমার সাথে তো নাটক করার কি দরকার ছিল? ভালোবাসার নামে প্রতি মুহূর্তে কেন কষ্ট দিলে আমায়? চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ঋত্যর। দিব্য আবার ঋতুকে জড়িয়ে ধরলো। ঋত্য কি করবে বুঝে উঠতে পারছে না। দিব্যর কথা ভেবে তার নিজেরই কষ্ট হচ্ছে। কি যা তা বলছো সুধা? আমি ঠিক বলছি সাহেব। ঋতু ম্যাম সাহেবের ঘরে কোনো একটা ছেলে ঢুকছে। সুধা, আপনি সিসি ক্যামেরায় দেখুন স্যার। সুধার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনের স্ক্রিনে চোখ সরালো রিশাদ। আর যা দেখলো তাতে সে সত্যিই কেঁপে উঠল।
ঋত্য দিব্যকে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর ঋতুকে ছেড়ে রুকে বেরিয়ে গেল দিব্য। রাগে শরীরে রক্ত টকবক করে ফুটছে ঋষাদে। ঋত্যকে খুন করতে ইচ্ছে করছে তার, কিন্তু কেন হচ্ছে এমন? তবে কি ঋষাদও ভালোবেসে ফেলল ঋত্যকে, নাকি শুধু নিজের সন্তানের খাতিরে? স্যার একটা কথা কই। বলো। না মানে স্যার, ছোট মুখে বড় কথা কইতাছি কিন্তু। যেটা কথা সেটা বলো, কিন্তু অপ্রসঙ্গিতা ভালো লাগে না আমার। আমার মন বলছে রিক্তা ম্যাম সাহেবের গর্ভের সন্তানটা আপনার না, ওই লোকটা। এর আগে আমি করে দেখছিলাম লুকাইতে বাড়িতে ঢুকছি, কিন্তু রিক্ত ম্যাম নিষেধ করেছে, তাই আপনারে বলবার পারি নাই। কি ঋত্য তোকে টাকা দেয় নাকি আমি দেই? এত বড় একটা কথা আর তুই আমাকে আজ বলছিস? সর সামনে থেকে, কিন্তু স্যার, সর বলছি। ঋষাদ সোজা এসে ঋত্যর মুখোমুখি দাঁড়ায়। ভয়ে কাঁপতে থাকে ঋত্য। কোনোভাবে দিব্যকে দেখে ফেরেনি তো ঋষাদ। কাঁপছো কেন? কিছু না, এমনিতেই একটু অস্বস্তি হচ্ছে। কেউ এসেছিল? না না, না তো, তোতলাচ্ছ কেন? এমনিতেই। আচ্ছা শোনো, নিজের খেয়াল রাখো, যাও রেস্ট নাও। ঋষাদের কথায় আশ্বস্ত হয়ে ঋত্য শুয়ে পড়ল, কিন্তু ভয় প্রতি মুহূর্তে কুকড়ে খাচ্ছে তাকে। ভয় হাত পা ঘেমে যাচ্ছে বারবার। ঋষাদ চুপচাপ লক্ষ্য করছে ঋত্যর গতিবিধি। সন্দেহটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে ঋষাদে। ক্রমশের আগে লাল হয়ে আছে ঋষাদের চোখ জোড়া। ঋত্য কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায়। প্ল্যান মতো সব হচ্ছে। জি বস। রিসাদ সন্দেহ করছে তো যে ঋত্যর গর্ভের সন্তানটা আমার। হ্যাঁ বস, এমনভাবে কানে বিষ ঢেলেছি যে কি বলবো। দেখবেন কালকে রিক্ত ম্যাম সাহেবকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি তোমার কাজের টাকা পেয়ে যাবে, আর হ্যাঁ, রিসাদের উপর ভালো মতো নজর রাখবে। ওকে বস। ফোন কেটে দিয়ে বিছানায় বসে পড়ল দিব্য। ঋত্যকে পাওয়ার জন্য কতটা নিচে নেমে গেছে সে ভাবতে চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে আছে দিব্যর। কিন্তু কিছুই করার নেই। ঋতু তার অ্যাডিকশন। ঋতুকে ছেড়ে বেঁচে থাকাটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চোখ বন্ধ করতেই নিজেকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল। গভীর একটা আধার জগতে নিবিষে বিলীন হতে চলেছে সে। ঋষাদ, দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ঋত্যর। ঋষাদ পাশেই ঘুমিয়েছিল। ঋত্যকে ভয় পেয়ে উঠতে দেখে পাশে থাকা গ্লাস থেকে পানি খাওয়ায়। ঋত্য ঝকঝক করে সম্পূর্ণ গ্লাসে পানিটুকু খেয়ে নিল। ঋত্যর এভাবে ভয় পাওয়া দেখে চিন্তা বাসা বাঁধল ঋষাদের মনে, কিন্তু ঋত্যর প্রতি কোনো অনুভূতিকে মনে পাত্তা দেয় না ঋষাদ। একইভাবে এ অনুভূতিকেও পাত্তা দিল না, কিন্তু মন তো কথা শোনে না। বেহায়া মনটা বারবার ঋত্যর চিন্তাতেই ব্যাকুল হয়ে আছে। মিস্টার বিধান মাহমুদ, এই ডিলটা আপনার কোম্পানির জন্য অনেক লাভজনক। আপনি কেন ডিলটা করতে রাজি না? বিজনেস এসব দেখে হয় না স্যার, বিজনেস মানে শুধু টাকা। পিত্র সাহেব, টাকার লোভ অনেক আগেই মরে গেছে। লাখ লাখ টাকা দিয়ে ভালোবাসার স্ত্রীকে বাঁচাতে পারিনি, কি করব আমি এই টাকা দিয়ে? সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনার খারাপ লাগবে। আরে না, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। বিধান মাহমুদ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে আছেন। মনটা বড্ড কুদাচ্ছে তার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। মনকে বারবার মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে রেগেছেন তিনি, কিন্তু মন তো তা শুনছে না। অবশেষে বিধান মাহমুদ সিদ্ধান্ত নিলেন আজ হসপিটালে গিয়ে বন্ধুর হাতের সাথে দেখা করে আসবেন। ঋত্য ওঠো, খেয়ে নাও। আমার ভালো লাগছে না স্যার, আমি খাবো না। একটা কথা বলি, বলুন। আমি কি এতটাই খারাপ? কেন স্যার? একটাবার বলতেই পারতে তুমি দিব্যকে ভালোবাসো, আমি চলে যেতাম তোমাদের মাঝ থেকে। প্রতিশোধের নেশা তো কেটেই ছিল। আমার আর কি দরকার ছিল এসব করার? টাকার দরকার ছিল? কি বলছেন এসব? নাটক করো না ঋত্য, আমি জানি তোমার গর্ভের সন্তান দিব্যের। স্যার, চিৎকার করো না, সত্যি এটাই। জানো ঋত্য, আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, প্রচণ্ড। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করছিলাম কি না, কিন্তু ভালোবাসার যে প্রতিদান তুমি দিলে। স্যার বিশ্বাস করুন, দিব্য আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এসেছিল দিব্য? কেন লুকিয়ে দেখা করেছে তোমার সাথে? কেন জড়িয়ে ধরেছিলে তোমাকে? বলো। স্যার, আপনি ভুল ভাবছেন। সেদিন যা হয়েছিল। প্লিজ ঋত্য, ছাক দিয়ে মাছ ঢাকা যায় না।
আমার কথাটা। ঋত্য কিছু বলার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায় রিশাদ। ঋত্য আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে রিশাদের যাওয়ার দিকে। মিস্টার রিশাদের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যেই হন না কেন প্লিজ সিটি হসপিটালে চলে আসুন। অপর পাশ থেকে সংবাদটা পাওয়া মাত্র হাত থেকে ফোন পড়ে গেল ঋত্যর। হাত পা কেঁপে কেঁপে উঠছে। ঋত্য সব ফেলে উঠে ছুটল হসপিটালের দিকে। চিন্তায় হৃদস্পন্দন ক্রমশ কমে আসছে ঋত্যর। রিশাদের চিন্তায় প্রতি মুহূর্তে হাত পা শীতল হয়ে যাচ্ছে তার। ছোটবেলায় সেই দৃশ্যটা চোখে ভেসে উঠছে। তবে কি দ্বিতীয়বারের মতো রিশাদকে হারাতে বসল সে? দুহাতে মাথা চেপে ধরে ছটপট করতে লাগে ঋত্য, যেন মাথাটা কেউ ছিঁড়ে খাচ্ছে। ঋত্যর এখন ইচ্ছে করছে নিজেকে মেরে ফেলতে। ছোটবেলায়ও ভোরটা তার ছিল, আজও ভোরটা তারই। মিসেস রিশাদ, আফসান আপনি? জি ডক্টর। উনি ড্রিঙ্কস করেছে প্রচুর। সামনে থেকে আসা কারের সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ইন্টারন্যাশনাল ইনজুরিও হয়েছে। ডক্টর, আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? এখন ওনাকে মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। উনি উঠলে আপনার সাথে দেখা করিয়ে দিব। থ্যাঙ্কস ডক্টর। টেক কেয়ার অফ হিম। ডক্টর চলে যেতে রিশাদের কেবিনে বাইরে দাঁড়ায় ঋত্য। রিশাদের কপালে হাতে পায়ে ব্যান্ডেজ, বন্ধ চোখ যার মাঝে কত যে অভিমান অভিযোগ মিশে আছে বুঝে উঠতে পারেনি ঋত্য। নিজের পর একটা মিথ্যার জন্য আজ রিশাদের এই অবস্থা। কিছুতেই এটা মেনে নিতে পারছে না ঋত্য। নিজের উপর তীব্র রাগ আর বিতৃষ্ণা কাজ করছে তার। রিশাদের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। ঋত্য, ঋত্য। হ্যাঁ রিশাদ, আমি এখানেই আছি, বলুন। দরজা খুলে ভেতরে ঢুকে রিশাদের কাছে বসল ঋত্য। তো তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেব। তুমি দিব্যর সাথে সুখে থাকবে। না রিশাদ, প্লিজ আমাকে ছেড়ে দিও না রিশাদ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এতদিন তো ছেলে বেঁচে, এই রিশাদ আর কোনোদিন তোমার জীবনে আসবে না। আপনি কি বলছেন এসব? আমার আপনাকে দরকার লাইফে, আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার। প্লিজ আমাকে একা থাকতে দাও। তুমি দিব্যর কাছে যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। রিশাদ, একটা বার কথা শোনো আমার। গেট লস্ট। রিশাদ প্লিজ। আই সেড গেট লস্ট। ঋত্য বেরিয়ে আসে রিশাদের কেবিন থেকে। চোখের জল বাধা মানছে না, অবিরত চোখ বেয়ে ঝরেই যাচ্ছে। রিশাদের অবহেলাটা কিছুতেই মেনে নিতে পারছে না ঋত্য। বস, রিশাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, ঋতু ম্যাম হসপিটালে গেছে। ও ওকে, ফোন রাখ। রিশাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে ভ্রু কুচকায় দিব্য। ভাবলো একবার গিয়ে ঋত্যর অবস্থা দেখে আসা দরকার। দিব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। পানি। রুমে নার্স নেই। বাইরে থেকে ঋত্য বুঝতে পারলো রিশাদ পানি খেতে চায়। রিশাদে নিষেধ করা সত্ত্বেও ভেতরে ঢুকলো ঋত্য। গ্লাসে পানি ধরে রিশাদকে দিল। পানিটুকু খেয়ে সামনে তাকাতে রিশাদ দেখলো ঋত্য। আগে গ্লাসটা চেপে ধরলো রিশাদ। মুহূর্তেই গ্লাস ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। কাঁচ ভাঙা শব্দে রিশাদের দিকে তাকাতে ঋত্য দেখলো রিশাদের হাতে কাঁচ ঢুকে হাত থেকে রক্ত ঝরছে। ঋত্য ব্যান্ডেজটা নিয়ে রিশাদের হাত বেঁধে দিতে গেল। ঋত্য এগোতেই রিশাদ ঋত্যর চুল টেনে ধরে ঋত্যকে মুখের কাছে নিয়ে এলো। রিশাদের গরম নিঃশ্বাস পড়ছে ঋত্যর মুখে, যা ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ঋত্যর। ব্যান্ডেজ সহ হাত থরথর করে কাঁপছে। রিশাদ ক্রমশ এগোচ্ছে ঋত্যের মুখের দিকে। ঋত্যর নিঃশ্বাস একেবারেই থেমে আসার মতো অবস্থা। ঋত্যর চোখে চোখ রাখলো রিশাদ। অতএব পর আলতোকে ঋত্যর গায়ে একটা চুমু এঁকে দিল। এটা আমি কি দেখলাম? রিশাদ, ওরা এত কাছাকাছি কিভাবে হতে পারে? এটা রিশাদ কিভাবে ঋত্যকে কাছে টেনে নিতে পারে? ঋত্য আমার, ঋত্য শুধু দিব্যর। রিশাদ আফসানের কোনো অধিকার নেই ঋত্যর উপরে। রিশাদ আফসান, তোকে আমি কোনোদিনও আমার ঋত্যর কাছে আসতে দেব না। কিন্তু ঋত্য, সেও কি রিশাদকে ভালোবাসে? অজানা আতঙ্কে ছেয়ে যায় দিব্যের মন। কিছুতেই চোখের সামনে দেখা ঋত্য আর রিশাদের অন্তরঙ্গ মুহূর্তটা ভুলতে পারে না। ব্যথায় মাথায় চিত ধরার মতো অবস্থা। নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখার কষ্টটা তারাই বোঝে যারা এই অভিজ্ঞতাটা পেয়েছে। দিব্যের ভেতরে আগুন জ্বলছে, যে আগুনে যে কোনো সময় ভস্ম হয়ে যেতে পারে ঋত্য আর রিশাদের ভালোবাসা।
রিশাদ ঠিক আছেন আপনি? আমাকে ঠিক থাকতেই দিস না তুই। তোর কাছে আসলে সব ভুলে যাই, সমস্ত রাগ অভিমান, শুধু তোর কাছেই থাকতে মন চায়। রিশাদ ছাড়ুন। তখন তো লাফাচ্ছিলি কাছে আসার জন্য, কাছে টেনে নিলাম দেখে ঢং। যা, গেট লস্ট। আপনি পাগল হয়ে গেছেন রিশাদ। তোর প্রেমে কিন্তু বুঝি না তুই। তোর কাছে তো আমি একটা লুচ্চা, যে কিনের টাকার বিনিময়ে তোকে চাহিদা মেটানোর জন্য কিনেছে, তোর শরীর নিয়ে খেলছে। রিশাদ প্লিজ। একটা কথা বলি, বলেন। সেই রাতে আমাদের মধ্যে কিছু হয়নি। আমি শুধু চেয়েছিলাম তুই নিজেকে ঘৃণা কর, তাই ওসব নাটক সাজিয়েছিলাম। কি? হ্যাঁ, এই রিশাদ আফসান এতটা চরিত্রহীন নয় যতটা তুই ভাবিস। আমি চরিত্রহীন ভাবি না আপনাকে। ভালোবাসিস? বাসিস না, এটা শুধু তোর নাটক। কথাটুকু বলে জ্ঞান হারিয়ে পড়ে যায় রিশাদ। ঋত্য ডক্টরকে ডাকে। ডক্টর জানান ওনার অতিরিক্ত প্রেশার একদমই নেওয়া যাবে না। 1 মাস পর রিশাদকে রিলিজ দেওয়ার পর থেকে রিশাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে ঋত্য। রিশাদকে খাওয়ানো থেকে শোয়ানো অবধি সবও একাই করে। রিশাদও আজকাল নতুন এক ঋত্যকে আবিষ্কার করে। সারাক্ষণই রিশাদের কাছে বসে থাকে ঋত্য। কখন কী লাগে রিশাদের সব খেয়াল রাখে ঋত্য। ঋত্যর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে রিশাদের মন, কিন্তু কিছুতেই ঋত্যকে আপন করে নিতে পারে না রিশাদ। অদ্ভুত একটা সংকোচ অনুভব করে। ঋত্য, সারাক্ষণ আমার কাছে না থেকে নিজের খেয়াল রাখো। আমার জন্য তোমার আর দিব্যর বাচ্চার কোনো ক্ষতি হোক, সেটা আমি চাই না। কিসের বাচ্চা? বেশি বোঝেন। প্রেগনেন্ট না আমি। আপনাকে পাওয়ার জন্য নাটক করেছিলাম, কিন্তু আপনি তো এক লাইন বেশি বোঝেন। আপনি ধরেই নিলেন আমার গর্ভে সন্তান দিব্যর। একটাবার এক্সপ্লেনও করার সুযোগটা অবধি দিলেন না কেন? আপনার ইগো? সবসময় দোষটা অন্যকে দেওয়া কি খুব জরুরি? ঋত্য, বেশি বলছো তুমি। একে তো নিজে মিথ্যা বলছো তার উপর। এই চুপ। কথা শেষ হয়নি আমার। আমার কথা শেষ হোক আগে। এর আগে একটা কথাও বলবেন না। কি কথা বলো? ভালোবাসি আপনাকে খুব, নিজের চেয়েও বেশি। রিশাদ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। ঋত্য একটাবারের জন্য একা ছাড়েনি রিশাদকে। ঋত্য প্রেগনেন্ট নয় জানার পর থেকে তো রিশাদ ঋত্যকে সবসময় নিজের পাশে বসিয়ে রাখে। 6 মাস অতিবাহিত হতে চলল বিয়ে। কত কাছাকাছি দুজন, তবুও যেন এক বিস্তর দূরত্ব। কেউ কার চোখের দিকে তাকাতে পারে না। ভালোবাসার উষ্ণতায় মেতে ওঠা তো বহু দূরের কথা। রিশাদের মনেও অনুতাপের মেঘ জমেছে। মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছে সে। রিশাদ ঠিক করে রেখেছে বিয়ে 6 মাস পূর্ণ হলে ঋত্যকে নিজের মনের কথা বলে দেবে। ঋত্য যদি অস্বীকার করে তাও ঋত্যকে শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখবে। এসব ভাবতে ভাবতে ঋত্য আসলো রিশাদের কাছে। ঋত্য, শোনো তো, বলুন। গিটারটা পাস করো তো। গিটার দিয়ে কি করবেন? ক্ষুধা লাগছে, খাবো। আরে বাবা, গিটারটা দিয়ে কি করে? নেন, কিন্তু বাজাতে পারবেন না। হাতে ব্যান্ডেজ করা আছে। ব্যান্ডেজ খুলবে কে? খুলে দাও। ব্যান্ডেজ খুলবে কে? শখ কত গিটার বাজানোর জন্য আমি ওনার হাতে ব্যান্ডেজ খুলে দেব। ইনজুরি ভালো হোক, তারপর গিটার, তবলা, ঢোল যা মন চায় বাজান। এই চুপ, এত বক বক কেন করো? গিটার দেবা? না প্লিজ দাও না গো। রিশাদ, ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না কিন্তু, বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি বাজাবো না, তুমি গিটার বাজাবে। আমি পারি না। কাছে এসো, শিখাচ্ছি। ঋত্য গিটার নিয়ে রিশাদের কাছে যেতে রিশাদ ঋত্যকে টেনে নিজের করে বসিয়ে দেয়। ব্যান্ডেজটা খুলে ঋত্যর হাতের উপর হাত রাখে। রিশাদের স্পর্শে কেঁপে ওঠে ঋত্য। রিশাদ আলতোভাবে ঋত্যর হাত গিটারে রাখলো। রিশাদ গিটারে বাজাচ্ছে আর ঋত্য চোখ বন্ধ করে রিশাদের স্পর্শ অনুভব করছে। রিশাদের হাতে ছোঁয়া তার মনে এক অদ্ভুত সাড়া জাগাচ্ছে। গিটার বাজাতে বাজাতে হুট করে ঋত্যর পেটে হাত রাখলো রিশাদ। সাথে সাথে চমকে চোখ খুলল ঋত্য। রাবতে উঠে বসল ঋত্য। রিশাদ বাঁকা হেসে ঋত্যর দিকে তাকিয়ে রইল। ঋত্য চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমার লজ্জাবতীটা, কথাটা বলে মনে মনে হাসল রিশাদ। না, আমি রিশাদকে জিততে দেব না, না কিছুতেই না। ঋত্যকে হারাতে পারবো না আমি। ঋত্য আমার, শুধুই আমার। ঋত্য শুধু দিব্যর, রিশাদ আফসান, তোর মৃত্যু আমার হাতে হবে, মনে রাখিস। চিৎকার করে কথাগুলো বলছে দিব্য। দিব্য চিৎকার শুনে বিধান মাহমুদ ছুটে এলেন দিব্যর ঘরে। চিৎকার করছো কেন? আমি ছাড়বো না,
আমি রিশাদকে কিছুতেই ছাড়বো না। দিব্য, লিসেন টু মি। দিব্য, আমি রিশাদকে ছাড়বো না। দিব্য। বিধান মাহমুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল দিব্য। অজানা আতঙ্কে আশঙ্কায় গলা শুকিয়ে আসলো বিধান মাহমুদে। কি করবেন তিনি বুঝতে পারছেন না। ঋত্য জীবনটা নষ্ট হোক তিনি চান না, কিন্তু নিজের ছেলের পাগলামির কাছেও বাধ্য তিনি। বারে বারে ধোক গিয়েছেন বিধান মাহমুদ। এই বুঝি কোনো খারাপ খবর ধেয়ে এলো তার দরজার সম্মুখে, কিংবা হয়তো তার ছেলেই খারাপ খবর হয়ে এলো। চিন্তায় ঘামতে লাগলেন তিনি, বুকে চিনচিন ব্যথা করছে। ঋত্যকে আমার মনের কথা জানাতেই হবে। আমি ঋত্যকে ছাড়া বাঁচব না। আমার এই ঘৃণা জীবনকে ভালোবাসা দিয়ে আবৃত করতে একমাত্র ঋত্যই পারবে। ঋত্যই হবে আমার সেই রানী। মনে মনে কথাগুলো বলছে আর মুচকি হাসছে রিশাদ। ঠিক তখনই ঋত্য রুমে ঢুকলো। রিশাদকে হাসি রেখে ঋত্য ভ্রুকুচকে তাকালো। কার কথা ভেবে হাঁটছেন? আমার লাইফ লাইন কে সে? বলা বারণ। ও, খুব শীঘ্রই তাকে নিজের ওয়াইফ করব। রিশাদের শেষ কথাটা শুনে ঋত্যর মনে ঝড় উঠল। তার মানে রিশাদ অন্য কাউকে ভালোবাসে? রিশাদের জীবনে অযথায় পড়ে আছে ঋত্য? না, আর সম্ভব না। আমি চলে যাব রিশাদের জীবন থেকে। রিশাদ চোখে থাকা নিজের লাইফ লাইনকে নিয়ে আর কখনো রিশাদের লাইফে আসবো না। আর নাই কখনো নিজেকে মিসেস রিশাদ আফসান দাবি করব। আমি শুধু একটা ভুল, ওনার জীবনে আর ভুল হয়েই থাকবো। কখনো ভালোবাসবেন না উনি আমায়। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল ঋত্য। তুমি আমার লাইফ লাইন ঋত্য, কিন্তু এখন তো বলবো না সেটা। আই ওয়ান না গিভ ইউ এ সারপ্রাইজ বেবি। তোমাকে আমি আমার মনের মতো করে সারপ্রাইজ করব, আর নিজের মনের মতো করে সাজিয়ে নতুন করে ঘরে তুলব। আর কষ্ট দেব না তোমাকে, ভালোবাসবো শুধু। আই লাভ ইউ ঋত্য, আই লাভ ইউ মোর দেন এভরিথিং। মনে মনে ভাবছে রিশাদ। আজ রিশাদ ঋত্য 6 মান্থস অ্যানিভার্সারি। রিশাদ সম্পূর্ণ বাড়ি সুন্দর করে সাজিয়েছে। ঋত্য তো ধরেই নিয়েছে আজ রিশাদ ওকে ডিভোর্স দিয়ে ওর লাইফ লাইনকে বিয়ে করবে। ঋত্য খালি বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝে রিশাদের লাইফ লাইন এলো। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে সে। ঋত্যর কাজকর্ম দেখে রিশাদ হাসছে শুধু। পাখিটা কত ভালোবাসে তাকে। অবশেষে রিশাদ কিছু একটা অ্যানাউন্স করার জন্য মাইক হাতে নিল। ব্যাস, ভয় কাঁপতে শুরু করলো ঋত্য। তোর কিছুতে মাইক দিচ্ছে না রিশাদকে। ঋত্যর কাজ দেখে রিশাদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অবশেষে রিশাদ জোর করে মাইক নিল ঋত্যর হাত থেকে। ঋত্য এখন কেঁদে দিবে এমন অবস্থা। রিশাদ ভ্যাবাচেকা খেয়ে আছে, কিন্তু মাইক হাতে নিয়ে বলা শুরু করে। So, ladies and gentlemen, allow to me introduce you to my lifeline, my love. মেয়েটা শুধু আমার লাইফলাইন না, আমার সব। ওকে কতটা ভালোবাসি তা আমার নিজেরও জানা নেই। শুধু জানা আছে শি ইজ মাইন। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তাকে চাই। তার ভালোবাসার আবরণে নিজেকে আবৃত করতে চাই। আমার জীবনের সমস্তটুকু তার নামেই লিখে দিতে চাই। সো লেট মি ইন্ট্রোডাক্স ইউ টু মাই লাভ মিস। রিশাদ কিছু বলার আগে দিব্য এসে ঋত্যর হাত টেনে ধরলো। দিব্যকে দেখে রাগ উঠল রিশাদে। মাইকে রেখে ঋত্যর কাছে এসে ঋত্যকে নিজের কাছে টেনে নিল রিশাদ। দিত্যের গায়ে যদি তুই স্পর্শ করিস, তোর হাত আমি ঠিক রাখবো না দিব্য। ও কামান রিশাদ আফসান, ঋত্য শুধু আমার, ও আমাকে ভালোবাসে। ঋত্য কাকে ভালোবাসে সেটা আমি তার মুখ থেকে শুনতে চাই না। তুই বেরিয়ে যা এখান থেকে। ঋত্যকে না নিয়ে তো আমি যাব না রিশাদ আফসান। ঋত্য শুধু দিব্যর হবে, দিব্যর। বলে ঋত্যর হাত ধরে টান দিল দিব্য। সাথে সাথে রিশাদ দিব্যর হাত বরাবর আঘাত করলো। ছিটকে দূরে সরে গেল দিব্য। বাঁকা চোখে রাগী দৃষ্টিতে তাকালো রিশাদের দিকে। তবে এই রাগী দৃষ্টির মাঝেও ছলছল করা চোখ জোড়া লুকাতে পারল না। দিব্য চোখ বেয়ে যে কোনো সময় অশ্রু গড়াতে পারে। ভালোবাসার কি এক করুণ পরিণতি পাচ্ছে সে। চোখের অশ্রুকে উপেক্ষা করে রিশাদের দিকে রাগের দৃষ্টিতে এগিয়ে যায় দিব্য। ঋত্য কেঁদেই ফেলেছে। রিশাদ আর দিব্যর এই সংঘর্ষে কষ্টটা সেই বেশি পাচ্ছে। না রিশাদের ভালোবাসা পেয়েছে সে, আর না দিব্যর ভালোবাসা চেয়েছে। নিয়তি এমন এক মোড়ে এনে ফেলেছে ঋত্যকে, যেখানে সে ভালোবাসার জন্য হাতড়ে মরছে, কিন্তু ভালোবাসা তাকে ধরা দিচ্ছে না। অথচ মোড়ে ঠিক অপর প্রান্তেই যে তাকে ভালোবাসা নিয়ে সংঘর্ষ হচ্ছে
তাও অজানা তার। সে তো জানেই না রিশাদের লাইফলাইন আর কেউ নয়, সে নিজেই। নিজের দৃষ্টিতে তাকিয়ে আছে রিত্ত। ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে, রক্তের স্রোত রিত্ত ঠিক পায়ের কাছে এসে থেমেছে। রিত্ত নির্বাক চাহনিতে দেখছে রক্তের মাখামাখি একটা শরীর। রিত্য, সরে যাও। তুমি চলে যাও দিব্য। আমি তোমাকে ভালোবাসি রিত্য, নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে শুধু তোমার বসবাস। তোমাকে ছাড়া আমি ঠিক ততটাই অসহায় যতটাই পৃথিবীতে একজন ব্যক্তি তার দৃষ্টি ছাড়া। প্লিজ দিব্য, চলে যাও তুমি। ওকে ফাইন, আমি যাব। আমার লাস্ট একটা প্রশ্নের উত্তর দাও। বলো। তুমি আমাকে কি একটুও ভালোবাসতে পারোনি? একটুও মায়া হয়নি আমার জন্য? বলো রিত্য, বলো, চুপ করে থেকো না, বলো। মাথা নিচু করে কথাটা বলতেই গুলির তীব্র শব্দ পেল। মাথা তুলে তাকাতে রিত্ত দেখল দিব্য রক্তাক্ত দেহটা নিচে পড়ে আছে। ঠিক মাথা বরাবর নিজেকে গুলি করেছে দিব্য। দিব্যর আসে দেখে কয়েক মিটার দূরে সরে গেল রিত্ত। আগের ন্যায় আদার মস্তিষ্ক অচল হয়ে পড়ল। কিছুক্ষণের জন্য রিত্ত রোবটের ন্যায় দাঁড়িয়ে শুধু দেখছে। সমস্ত বাড়িতে আতঙ্ক বিরাজ করে আছে। রিশাদ পুলিশকে ফোন করলো। অতএব রিত্তর পাশে এসে দাঁড়ালো। রিত্য, রিত্য, লিসেন টু মি। রিত্য, কথাটা শোনো আমার। রিত্য, আমার জন্য সুইসাইড করেছো? আমি দায়ী ওর মৃত্যুর জন্য। আমি দায়ী রিশাদ, আমি দায়ী। রিত্য, শান্ত হও তুমি। পুলিশ আসছে, ওনারা ডেড বডি নিয়ে যাবেন। তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমি একটা খুনি। আমি তোমাকেও মেরে ফেলতে চেয়েছিলাম। এখন দিব্যকে? চুপ, একদম চুপ। কি পাগলামো শুরু করেছিস? এনাফ ইজ এনাফ। রিশাদ রিত্তকে টানতে টানতে এস্টেজের দিকে নিয়ে আসে। সামনে কাজী সাহেব বসে আছে। রিশাদ কবুল বলে ফেলেছে। রিত্ত বোবার মতো বসে আছে। কোয়াবতে বের হচ্ছে না তার মুখ থেকে। রিশাদে এখন মন চাচ্ছে মেয়েটাকে টেনে দুইটা থাপ্পড় লাগাতে। রিত্য, কবুল বলো। রিত্য, কবুল, কবুল, কবুল। রিত্ত কবুল বলতে রিশাদ সবাইকে বিদায় জানিয়ে রিত্তকে করে তুলে নিয়ে ঘরে ঢুকলো। অন্ধকার ঘরে ডিমরাইতে মৃদু আভা। বিছানায় চিন্তিত ভাঁজ পড়া কপালে বসে আছে রিত্ত। রিশাদের বিরক্ত রাখছে রিত্তর এই চিন্তিত মুখ। কিন্তু কিছুক্ষণ আগের ঘটনাটা এত সহজে ভোলা সম্ভব নয় মেয়েটার পক্ষে। রিশাদ রিত্তর করে মাথা রেখে শুয়ে পড়ে। মাথা ব্যথা করছে, চুল টেনে দাও না। রিত্য, রিশাদের কথায় ধ্যান না ভাঙে রিত্তর। আলতো হাতে রিশাদের চুল টানতে শুরু করে রিত্ত। রিত্তর এত আস্তে চুল টানা দেখে রিশাদ বলল, থাক, যে চুল টানতেছেন মাথার সব চুল ছিঁড়ে পড়ে যাবে। রিশাদের কথা শুনে রেগে গেল রিত্ত। বেশ জোরে সোরে রিশাদের চুল ধরে টান দেয় রিত্ত। আহো! বড় চিৎকার দিয়ে ওঠে রিত্ত। মুখ টিপে হাসছে। রিশাদ রিত্তর হাত ধরে টান দিল। রিশাদের বুকে এসে পড়ল রিত্ত। রিশাদ রিত্তর সামনে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল। অতঃপর রিত্তর কপালে একটা চুমু খেলো। রিত্ত লজ্জা পেয়ে মাথা নিচু করলো। এটা দেখে রিশাদ হেসে রিত্তর থুতনি আলতো করে তুলে বলল, আমার লজ্জাবতীটা। রিশাদের কথা শুনে রিত্ত লজ্জা পেয়ে রিশাদের বুকে মুখ লুকালো। রিশাদ আলতো হাতে রিত্তর মাথায় হাত বোলাতে লাগলো। এক নতুন শুরুর আভাস ছেয়ে গেছে ওদের জীবনটায়। রিত্তর শরীর থেকে এক ভালোবাসাময় ঘ্রাণ পাচ্ছে রিশাদ, যা তার মনের অন্তরপুরে প্রশান্তির দোড়া দিচ্ছে। ক্রমাগত কাছাকাছি আসতে থাকে দুজনের নিঃশ্বাস। নিস্তব্ধ রাতে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে একে অপরের দীর্ঘশ্বাস। পূর্ণতার প্রাপ্তিতে মতো একজোড়া জীবন, একজোড়া অস্তিত্ব। রিশাদের উন্মুক্ত বুকে মাথা রেখে প্রশান্তির নিদ্রায় রিত্ত আর রিশাদের আখিত ব্যস্ত রিত্তকে পর্যবেক্ষণে। রিশাদ, উঠুন। আর একটু পরে। আমি বাবার সাথে দেখা করতে যাব। রিত্তর কথা শুনে রাবদে উঠে বসলো রিশাদ। এর মনে চুলে হাত বোড়াতে বোড়াতে বলল, রেডি হয়ে নাও, যাও, 9টায় বেরোবো। রিশাদের কথায় রিত্তর ঠোঁটে হাসি ফুটে ওঠে। রিত্ত তড়িঘড়ি করে রেডি হতে চায়। চিন্তিতভাবে বিছানায় বসে আছে রিশাদ। সে বুঝতে পারছে না তাকে দেখার পর রাহাত আহমেদের প্রতিক্রিয়া কীরূপ হতে পারে। গাড়ি ড্রাইভ করছে রিশাদ। রিত্ত চোখ জোরে এক আলাদা দীপ্তি, বাবার সাথে দেখা করার এক তীব্র উত্তেজনা। অথচ রিশাদ একেবারে ভাবশূন্য। একরকম চিন্তায় আছে সে। হুট করে মেয়ের বিয়ে মেনে নেওয়া কোনো বাবার পক্ষে সম্ভব না। হসপিটালের সামনে এসে গাড়ি থামালো রিশাদ। গাড়ি থামাতেই রিত্ত দৌড়ে ভিতরে ঢুকলো। রিশাদ গাড়ি পার্ক করছে।
বাবা, ঋত্য, মা, এসেছিস তুই? বিয়ে করে বাবাকে ভুলেই গেলি? না বাবা, আয় বস। জামাই কোথায়? ওই তো বাবা আছে। দরজার দিকে তাকাতে বড় একটা ঝটকা খেলেন রাহাত আহমেদ। এই যে রিশাদ, মুখের হাসি মিলিয়ে গেল তার। রিশাদ এসে মাথা নিচু করে দাঁড়ালো রাহাত আহমেদের সামনে। রিশাদ এখানে কি করছে? আঙ্কেল, আমি তোমাকে প্রশ্ন করিনি, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি যে রিশাদ এখানে কি করছে। বাবা, বলবি তুই? বাবা, রিশাদই আমার বর। আমি ভালোবাসি রিশাদকে। যদি বাবাকে ভালোবাসিস এখনই ওই ছেলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করবে। বাবা, আমি ভালোবাসি রিশাদকে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবাকে ছাড়া বাঁচতে পারবি? তুই জানিস আমাদের সমস্ত সম্পত্তি ওই রিশাদই কেড়ে নিয়েছে। আমার হার্ট অ্যাটাকের জন্য ওই দায়ী। এত সব জেনেও ওকে ভালোবাসবি তুই? কিন্তু বাবা, প্রথমে ভুলটা আমরা করেছি। রিশাদকে ধোঁকা দিয়েছি। ওর বাবা মার মৃত্যুর জন্য আমরা দায়ী। এত কিছু জেনেও যদিও আমাকে ভালো ভাবতে পারে, তাহলে আমি কেন পারবো না? তুই ওই ছেলেটার জন্য আমার সাথে তর্ক করছিস? বাবা, ওই ছেলেটা আমার স্বামী। আমার সমস্ত অপরাধ মাফ করে আমাকে আপন করেছে সে। ঋত্য, হঠাৎ বুকের বাম পাশে হাত দিয়ে বসে পড়লেন রাহাত আহমেদ। ইতো দৌড়ে গিয়ে তাকে ধরতে নিলে তিন্নিকে ছাড়িয়ে নিলেন। নার্সরা এসে রাহাত আহমেদকে বেডে বসালেন, ডক্টরকে ডাকলেন। আপনারা প্লিজ বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। ওকে ডক্টর। রিশাদ আর ঋতু বাইরে এসে দাঁড়ালো। ঋতু কেড়ে ভাসিয়ে ফেলছে। জীবনের সূচনাতে বাবার অভিশাপ নিয়ে কিভাবে জীবন শুরু করবে সে। ঋতুর চোখ বেয়ে অশ্রু ঝরছে। রিশাদ কিছুই বলতে পারছে না। ভুল তারও ছিল, প্রতিশোধে নেই সে অনেক নিচে নেমে গেছে সে। রিশাদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর না পারবো বাবাকে ছেড়ে থাকতে। তোমার এখন ওনার সাথে থাকা দরকার। রিশাদ, প্লিজ এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাবাকে বোঝাও তুমি। ওনার অবস্থা একটু বেটার হোক, তারপর। এখন ওনার তোমাকে দরকার। আমি সব সময় থাকবো তোমার পাশে, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, উনি হয়তো জব ছাড়তে বলবেন তোমাকে। তুমি বলো ছেড়ে দেব, বাকিটা আমি কন্ট্রাক্ট দেখে নেব। রিশাদ, আমি পারবো সব সামলাতে। আমার উপর তোমার বিশ্বাস আছে। টেক কেয়ার, আমি আসছি। ঋতুর কপালে একটা চুমো দিয়ে বেরিয়ে গেল রিশাদ। ঋতু তাকিয়ে রইল রিশাদের যাওয়ার পানে। যতক্ষণ না রিশাদ দৃষ্টির অগোচর হয় ততক্ষণ। তোর কি বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না ঋত্য? বা দিব্য হয়তো খারাপ ছিল, কিন্তু সেই ছেলেটাই ছোট থেকে ভালোবেসে এসেছে। প্রতিটা প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। একবার সে ব্যর্থ হলো বলেই কি তার এতদিনের সব উপকার ভুলে গেলি? কিন্তু বাবা, যে ছেলে নিজের জীবন দিয়ে দিল তার জন্য, আর তুই কিনা রিশাতের সাথে ভালোবাসার জগতে মেতে আছিস। একটা অপরিচিত মানুষের মৃত্যু জানলেও আমরা কষ্ট পাই, সেখানে তুই কিভাবে এত সহজে ভুলে গেলি দিব্যকে? বাবা বিশ্বাস করো, তোর ভালোবাসা কতটা ঠুনকো আমি বুঝে গেছি। আমি অফিসে গেলাম। চাকরি ছেড়ে দিবি এই মিথ্যাটা বলার দরকার নেই। যা, রিশাদের সাথে এই সময়টুকু কাটা, কিন্তু খুব শীঘ্রই সেটাও বন্ধ হয়ে যাবে। কেন বুঝছো না বাবা? দিব্যকে আমি ভালোবাসি না। ভালোবাসিস না তাই বলে একটা মানুষের মৃত্যুতে তার কোনো প্রভাবই পড়বে না? এতটা নির্দয় তো আমার মেয়ে না। যা তুই এই মুহূর্তে। তোকে আমি নিজের সামনে সহ্য করতে পারছি না। আর কিছু না বলে ঋত্য মাথা নিচু করে বেরিয়ে যায়। কি হয়েছে ঋত্য, এমন করছো কেন তুমি? আমার কিছু হয়নি রিশাদ। আমি একা থাকতে চাই কিছুটা সময়। একা থাকতে চাও মানে কি ঋত্য? আমি চাইলেও অধিকার খাটিয়ে তোমাকে নিজের কাছে এনে রাখতে পারি, কিন্তু তোমার বাবা তোমাকে প্রয়োজন। এটা আমার বাধ্যবাধকতা না, আমার মানবিকতা। তুমি আমার স্ত্রী, তোমার মনের সকল কথা জানার অধিকার অবশ্যই আমার আছে। রিশাদ, প্লিজ আমাকে একটু সময় দাও নিজেকে ঠিক করার। তুমি কবে ভুল করেছিলে ঋত্য? আমি বরাবরই ভুল ছিলাম রিশাদ। দিব্যকে ভালোবাসা আমার ভুল ছিল। ওকে ভুলে তোমাকে বিয়ে করাটা আমার ভুল ছিল। দিব্যকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমার ভুল ছিল। আর সব ভুলে তোমার প্রেমে মত্ত হওয়াটাও আমার ভুল ছিল।
ন্যূনতম মানবিকতা নেই আমার মাঝে। এসব কেন বলছো রিত্য? কি হয়েছে তোমার? রিত্ত আর কিছু না বলে রেজিগনেশন লেটার রিশাদের হাতে ধরিয়ে দেয় রিত্ত। অফিসে এসে আগে এটাই করেছে রিত্ত। রিত্য, ইউ হ্যান্ড গুন ম্যাট। তুমি এমনটা করতে পারো না। আমি ভালোবাসি তোমায়। এতটা ভুল কি করে হতে পারে তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসা ভুল। আমি কাউকে ভালোবাসার যোগ্যই না। আমি শুধু ঘৃণার যোগ্য। কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমাকে ভালোবেসে থাকলে প্লিজ সাইন করে দিও লেটারটাতে। ও, ভালো কথা শুনবে না। ওকে ফাইন। মিসেস রিত্য, রিশাদ আফসান, আপনার 1 ইয়ার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি অফিস থেকে রিজাইন করতে পারবেন না। রিশাদ কল মি স্যার। স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই আমি বুঝবো। আপনি কন্ট্রাক্ট অনুযায়ী যদি 10 লক্ষ টাকা একদিনে পে করতে পারেন, ইউ উইল বি ফ্রি। জোর করে অফিসে আটকে রাখতে পারবেন, কিন্তু ভালোবাসা কখনোই পাবেন না। এটা অফিস, মিসেস রিত্য। আপনি ভুলে যাচ্ছেন আপনার আর আমার সম্পর্ক শুধু বস এমপ্লয়ির। ওকে স্যার। রিত্ত মাথা নিচু করে নিজের ডেস্কে এসে বসলো। রিশাদের থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিল রিত্ত, যাতে রিশাদকে ভুলতে পারে, কিন্তু সেটা বোধহয় আর হবে না। রিত্ত বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। দিব্য কি সে আদৌ ভালোবেসেছিল, আর রিশাদকেই কি সে আদৌ ভালোবাসে? মনের সাথে এক প্রকার দ্বন্দ্ব করছে রিত্ত। তবে এই দ্বন্দ্বের জয় যারই হোক, পরাজয়টা তার, একান্তই তার। মিসেস রিত্য, রিশাদ স্যার ডাকছে আপনাকে। কেন আফিস ভাইয়া? যান, শুনে আসুন। এক প্রকার বিরক্তি নিয়ে আবার রিশাদের কেবিনে ঢোকে রিত্ত। ঢুকতেই যা দেখে তার জন্য কিছুতেই প্রস্তুত ছিল না সে। রিশাদ ড্রিঙ্ক করছে, একদম মাতার অবস্থা। রিত্ত চলে যেতে নিচ্ছিল, কিন্তু রিশাদ রিত্তকে টেনে নিজের কোলে বসালো। 1 মাস পেরিয়ে গেছে। এই 1 মাসে রিশাদ 1 সেকেন্ডের জন্য রিত্তকে একা থাকতে দেয়নি। সবসময় রিত্তর কাছে আসার চেষ্টা করেছে, রিত্তকে ভালোবাসার চেষ্টা করেছে। রিত্ত আজকে অনুভব করে রিশাদের ভালোবাসা। তবে দিব্য নামক সংশয়টা যে তার মন থেকে কিছুতেই যাচ্ছে না। রিশাদের ডাক পড়তে মুচকি হাসল রিত্ত। রিশাদের কাজই হলো কেবিনে ঢুকে রিত্তকে ডাকা। রিত্ত কেবিনে ঢুকতে চমকে উঠল। রিশাদ তার প্রিয় বিরিয়ানি প্লেটে সাজিয়ে বসে আছে। তার মানে রিশাদ এখনও তার ছোটবেলার পছন্দগুলো মনে রেখেছে। ঠোঁটের কোণে হাসি মেখে ওঠে রিত্ত। লজ্জামাখা চোখে রিশাদের দিকে এগোয় রিত্ত। তো কেমন হলো সারপ্রাইজ? খেয়ে বলুন। আপনি যখন করেছেন ভালোই হবে। খেয়ে বলো তাড়াতাড়ি। ঋতু প্লেটের কাছে এগোতেই লেবুর তীব্র ঘ্রাণ নাকে আসে তার। সাথে সাথে গা গুড়ে ওঠে ঋত্য। ঈশাদ বুঝতে পারে না হঠাৎ ঋত্যর কি হলো। এখানে লেবু দিয়েছো তুমি? হ্যাঁ, কেন? তোমার তো লেবু বেশ পছন্দ। আমার সহ্য হচ্ছে না লেবুর গন্ধ। আর কিছু না বলে ওয়াশরুমের দিকে দৌড় দিল ঋত্য। ঈশাদ চিন্তিত হয়ে পড়ল, যে মেয়েটা লেবু ছাড়া খাবারই খায় না, তার কেন লেবুর গন্ধ সহ্য হবে না। ঋত্য ওয়াশরুমে ঢুকে বেসিন ছেড়ে দিয়ে বমি করলো কিছুক্ষণ। সকালে খালি পেটে অফিসে এসেছিল, এখন মনে হচ্ছে পেটে সব কিছু বের হয়ে আসবে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে চোখ মুখে পানি দিল ঋত্য। ঋত্য ওয়াশরুম থেকে বের হতেই রিশাদ দৌড়ে গিয়ে ঋতুকে বুকে মিশিয়ে নিল। রিশাদের চোখ মুখ লাল হয়ে গেছে, চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। কি হয়েছে তোমার? অসুস্থ থাকলে বলবে তো। জানি না, হঠাৎ গা গুলিয়ে আসলো। এমন কেন হলো বুঝলাম না। তুমি এক্ষুনি চলো ডক্টরের কাছে। না থাক, তোমার যাওয়ার দরকার নেই। আমি ডক্টরকে এখানে ডেকে নিচ্ছি, উনি এসে তোমার চেক আপ করবেন। না রিশাদ, তার প্রয়োজন নেই। আমি যাওয়ার সময় ডক্টরকে দেখিয়ে যাব। ইউ নিড রেস্ট। চলো তোমাকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না, তার তো কিছু বলতে যাবে তার আগেই তার বাবার কণ্ঠ শুনতে পেল। ঋতু তাড়াহুড়ো করে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো। বাবা, তো তুমি এখানে? আমি এখানে। অফিস ছুটি নিয়ে আমার সাথে চল। কেন বাবা? আমার দরকার আছে, তুই চল। কিন্তু বাবা। যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। রিশাদের থেকে পারমিশন নিয়ে রাহাত আহমেদের সাথে বেরিয়ে এলো ঋতু। ঋতু চলে যাওয়ার পর থেকে চিন্তা যেন বেরো গেল রিশাদে। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছে না সে।
রিত্য চিন্তায় মাথার চির ধরার উপক্রম তার। কেবিনে পায়চারি করছে রিশাদ, মন কিছুতেই ভালো সায় দিচ্ছে না তাকে। কোনো এক দুঃসংবাদ আসছে তার জন্য। ভেতরে ছটফটানিটা উপলব্ধি করার চেষ্টা করছে রিশাদ। নিজেকে স্থির করে রিত্যকে নিয়ে ভাবতে শুরু করলো রিশাদ। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোকে দেখতে পাত্রপক্ষ আসছে। ছেলে মস্ত বড় ডক্টর, টাকা পয়সার অভাব নেই, বংশ বেশ উঁচু। তোর ছবি পাঠিয়ে দিলাম, তোকে দেখে বেশ মনে ধরেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রিশাদের স্ত্রী। বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি অন্য জায়গায় আমার বিয়ে কি করে ঠিক করতে পারো? বেশি কথা বলবি না, তোদের বিয়ে আমি মানি না। রিশাদকে ডিভোর্স দিবি, তুই আর আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবি। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না। তুই আমার কথার উপর কথা বলছিস? বাবা, তুমিই তো বলেছিলে মানবিকতার খাতিরে হলেও আমি যেন দিব্যর দিকটা ভাবি, কিন্তু এখন তুমিও। যে গেছে সে গেছে, তাকে নিয়ে ভেবে জীবন নষ্ট কেন করবি? চুপচাপ চল আর ওই ছেলেকে বিয়ে কর। বাবা প্লিজ, বোঝার চেষ্টা করো, আমি রিশাদকে ভালোবাসি। আমি রিশাদের বিবাহিত স্ত্রী। এমনিতে কাজ হবে না, হার্ট অ্যাটাকের নাটকটা করতেই হবে। ওই নাটক করতে তো রিত্যকে এনেছি আমার কাছে, এবার বিয়েটাও দিয়ে দেব। রাহাত আহমেদ বুকে হাত রাখতে নিয়েছেন, ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে গেল রিত্য। চিন্তায় পড়ে গেলেন রাহাত আহমেদ। ড্রাইভারকে দ্রুত গাড়ি হসপিটালের দিকে ঘোরাতে বললেন। কপার বেয়ে ঘাম ঝরছে রাহাত আহমেদের। রিত্যর কিছু হয়ে গেলে তো ডক্টর ছেলেটার কাছ থেকে একটা টাকাও পাবেন না তিনি। এসব ভাবতে চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। হসপিটালে রিত্যকে চেক করছে ডক্টর, আর রাহাত আহমেদ বাইরে দাঁড়িয়েছেন বলে ভুল হবে, পায়চারি করছেন। রিত্য চেক আপ করে বাইরে এলেন ডক্টর। ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? আরে চিন্তার কিছু নেই, মিষ্টি মুখ করুন, আপনার মেয়ে মা হতে চলেছে। কি সর্বনাশ! এটা যদি রিত্য জানতে পারে তাহলে রিশাদকে বলে দেবে, তখন আমার হাতে আর কোনো পথ খোলা থাকবে না। রিত্যকে রিশাদের কাছে যেতে দেওয়া ছাড়া কিছু একটা করতে হবে। এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কি হলো, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলছেন আপনি ডক্টর? আমার মেয়ের তো বিয়েই হয়নি, একটা ছেলে বিয়ের প্রস্তাব দেখিয়ে এসব করেছে। আপনি প্লিজ সন্তানটা নষ্ট করে দিন। আমার মেয়ে ওই নোংরা ছেলের অংশ নিজের গর্ভে জানলে আত্মহত্যা করবে। সরি মিস্টার আহমেদ, আমাদের হসপিটালে অপারেশন করানো হয় না। আর তাছাড়া আপনার ছেলেটাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। না ডক্টর, তার প্রয়োজন নেই। আমি জানি ছেলেটা কখনোই রাজি হবে না, ও একটা নোংরা ছেলে। আপনি যা ভালো বোঝেন, তবে রিত্তর ইন্টারন্যাশনাল ইলেকশনস আছে, অপারেশন করালে হয়তো সে বাঁচবে না, কিংবা কখনোই মা হতে পারবে না। ওকে ডক্টর, আমি ভেবে দেখছি কি করা যায়। ওনার জ্ঞান ফিরলে আপনি কথা বলতে পারেন। দেখবেন এমন কোনো কথা বলবেন না যেন তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, এতে পরবর্তীতে সমস্যা হতে পারে। জি ডক্টর। কিছুক্ষণ পর রিত্যর জ্ঞান ফেরে। রাহাত আহমেদের রিত্যর পাশে বসলেন। বাবা, কি হয়েছে আমার? কিছু না মা, এমনিতে মাথা ঘুরে পড়ে গেছিস, চিন্তা করিস না। তোর ইচ্ছার বিরুদ্ধে আমি তোর বিয়ে দেব না। থ্যাঙ্কস বাবা, চলো বাসায় যাই। হ্যাঁ মা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। রাহিদ আহমেদ ডক্টরের পরামর্শ নিয়ে রিত্যকে বাসায় নিয়ে আসলো। রাহাত আহমেদ বেশ চিন্তিত, তিনি কিছুই বুঝতে পারছেন না রিত্যকে না জানিয়ে কিভাবে রিত্য অ্যাবর্শন করাবে। মাথায় বেশ কিছু ছক করছেন তিনি। অবশেষে একটা প্রাণ মাথায় স্থির করলেন তিনি। পরিকল্পনার কথা ভেবে বাঁকা হাসি ঝোলালেন ঠোঁটে। সময় কাটছে, রিত্যর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক অসুস্থতা ভেবে আর ডক্টরের কাছে যায়নি রিত্য। রিশাদের সাথেও সময় বেশ ভালোই কাটছে রিত্য। মেয়ের কোনো সমস্যা হবে না তো? আরে না, আপনি শুধু টাকাটা ঠিকঠাক আনবেন, বাসটাও নষ্ট হয়ে যাবে, কেউ টেরও পাবে না। সব ঠিক মতো না হলে এক পয়সাও পাবে না। আরে আপনি এত চিন্তা করছেন কেন? জানে আমাদের কাজ, আপনি শুধু টাকা রেডি রাখুন। আচ্ছা ঠিক আছে, কবে নিয়ে আসবো মেয়েকে? আপনার আনতে হবে না, শুধু এই ওষুধ ওর খাবারে মিশিয়ে দিবেন, এরপর আমাদের কল করবেন, আমরা গিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসব, কেউ সন্দেহও করবে না। আচ্ছা বুঝলাম, কাজটা কালকেই করতে হবে, কাজ শেষ হলেই টাকা পাবে। কথা শেষ করে ফোনটা পকেটে রেখে শয়তানি হাসি দিলেন রাহাত আহমেদ।
অবশেষে তার পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। রিত্য জীবন থেকে রিশাদের অংশকে চিরতর মুছে দিতে চলেছেন তিনি। ঘৃণা জিনিসটা বড্ড ভয়ানক। ভালোবাসা না থাকলেও জীবনটা জীবনের মতোই চলে, কিন্তু ঘৃণার শিকার হলে জীবনটা বেঁচে থেকেও লাশের মতো করে বাঁচতে হয়। রিশাদের প্রতি রাহাত আহমেদের একটা অকারণ ঘৃণা 3টে জীবন নষ্ট পথে পা বাড়িয়েছে। সস্তা ক্লিনিকের নোংরা একটা বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে রিত্য। আশেপাশে বেশ কজন ওয়ার্ড বয় আর মাস্কের আড়ালে থাকা একজন ডক্টর। রিত্য বেঘরে ঘুমাচ্ছে কড়া ডোজের মেডিসিনের প্রভাবে। তার সাথে কি হতে চলেছে সে সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয় সে। ক্লিনিকের রুমের বাইরে একটা বেঞ্চে বসে আছে রাহাত আহমেদ। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। উদ্দেশ্য আর চিন্তা একটাই, বাচ্চা তার মৃত্যু আর রিত্য সুস্থতা। সকাল থেকে মনটা বিষণ্ণ রিশাদে। রিত্য অফিসে না আসায় কপালের ভাঁজগুলো যেন আরও বেড়ে গেল। এক অচেনা আতঙ্ক ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। রিশাদ কিছুতেই নিজেকে এ আতঙ্কের বেড়াজাল থেকে বের করতে পারছে না। নিজেকে স্থির করে অফিস থেকে বের হলো রিশাদ। রিত্যর বাড়িতে এসেই দাঁড়ালো রিশাদের গাড়ি। গাড়ি থেকে নেমে রিশাদ, হ্যালো দীপ, একটা হেল্প কর। একটা নাম্বার সেন্ড করছি, নাম্বারটা ট্র্যাক করে লোকেশন জানা ইমিডিয়েটলি। আরে ভাই রিল্যাক্স, কি হয়েছে বলবি তো? এতদিন পর ফোন করলি, তাও এত টেনশনে। ভাই আমি সব বলবো তোকে, বাট আমি যা বলেছি কর। আচ্ছা তুই নাম্বার সেন্ড কর। রিশাদ দীপকে রিত্য নাম্বার সেন্ড করলো। কিছুক্ষণের মধ্যে দীপ রিত্য লোকেশন ট্র্যাক করে রিশাদকে জানিয়ে দিল। অপারেশন থিয়েটারে লালবাতির আড়ালে চলছে এক অনগত জীবন নষ্টের প্রচেষ্টা। অজ্ঞান রিত্যর গর্ভে সন্তান নষ্টের প্রচেষ্টা চলছে। বাইরে রাহাত আহমেদ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। রিত্য তার কাছে এখন একটা পণ্য মাত্র, আর তার অনাগত সন্তান পণ্যের লাগা দাগ। লোভ কতটা বেড়ে গেল নিজের সন্তানকে বাজারের পণ্যের ন্যায় ভাবা হয় তা বোঝা দরকার। এতটা লোভ, এর পরিণতি কি আদৌ ভালো? নিশ্চয়ই না, কারণ সকল কুকর্মের একটাই পরিণতি থাকে। এই পরিণতি প্রতিশোধ নয়, এটা হলো নিয়তির প্রতিদান। তুমি যা করবে তাই তুমি ফেরত পাবে। হতে পারে সুখটা ক্ষণিকের জন্য, তবে দুঃখটা আজন্ম রয়ে যাবে। বিন্দুমাত্র পিতৃত্ব বোধ কাজ করছে না রাহাত আহমেদের মধ্যে। চিন্তায় ক্রমশ মুখ শুকিয়ে আছে তার। হঠাৎ ফোনটা বেজে উঠতে চমকে তাকান। হ্যাঁ বাবা আদিল, বলো। না মানে আঙ্কেল, আপনি কোন মেয়ের ছবি দেখিয়েছেন আমাকে? কেন বাবা, আমার নিজের মেয়ে। ওর কি চরিত্রের কোনো দোষ? এসব কি বলছো তুমি? আমার মেয়ে একেবারে পবিত্র, আর তুমি কি না তার চরিত্রের দোষ নিয়ে কথা বলছো? আমি চোখ বন্ধ করে কিছু বলছি না, আমার কাছে প্রমাণ আছে। আমার ক্লিনিকের ওয়ার্ড বয়ের একটা অ্যাবরশন কেস এনেছে আমার কাছে। মেয়েটা অজ্ঞানে অপনারী মেয়ে। তুমি সেই ডক্টর যে অ্যাবরশন করাচ্ছ? আপনি কোথায়? ওটির বাইরে থামুন, আমি আসছি। ফোন রেখে মাস্ক আর গ্লাভস খুলে ওটির বাইরে আসে মুখোমুখি হয় আদিল আর রাহাত আহমেদ। নোংরা চরিত্র আপনার মেয়ের, কার না কার সাথে কি না কি করে এখন বিয়ের আগে অ্যাবরশন করাচ্ছে। বাবা বিশ্বাস করো, একটা ছেলে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর ক্ষতি করেছে। আমার মেয়ের কোনো দোষ নেই। আপনি কি ফাইজলামি করেছেন আমার সাথে? আপনার মেয়ে কি বাচ্চা যে কিছুই বুঝে না? একটা ছেলে ওকে ভুলিয়ে সব করে গেল, অথচ সে বুঝলই না। সেই কি ফিডার খাই নাকি? বেশি বলছো তুমি আদিল। বেশি কিন্তু যুক্তিযুক্ত। বুঝলাম আমার মেয়ে ভালো নয়, কিন্তু তুমি, তোমার এই ক্লিনিক আর অ্যাবর্শনের ব্যবসা যে অবৈধ, সেটা কি তোমার এত সাধু সেজে কাজ নেই? আমার কাজ নিয়ে কথা বলার রাইট আপনার নেই। সোজা হিসাব, রিত্যর অ্যাবর্শন যেহেতু হয়েই গেছে, তুমি ওকে বিয়ে করে নাও। নয়তো কি? তোমার এই অবৈধ কাজের কমপ্লেইন পুলিশের কাছে যাবে। ব্ল্যাকমেল করছেন আমাকে? যা ভাবার ভেবে নাও, রিত্যকে বিয়ে তোমার করতেই হবে। কতটা লোভ আপনার! লোভ না, প্রতিশোধ। সেসব আপনি বুঝবেন না। আপনার কাজ এখনই রিত্যকে বিয়ে করা। রিত্য শুধুই রিশাদের। পিছন থেকে আসা শব্দটা শুনে পেছনে তাকালো রাহাত আহমেদ। পিছন তাকাতে রিশাদকে দেখে হাতে থাকা ফোনটা পড়ে গেল রাহাত আহমেদের। রিশাদের চোখ দিয়ে ঝরা আগুন স্পষ্ট বলে দিচ্ছে রাহাত আহমেদের বলা প্রতিটি কথা শুনেছে সে। হাত শক্ত হয়ে আছে রিশাদের। রাগে কপালে রোগ ফুলে উঠছে। চারিদিকে ক্রমাগত ঝড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ভয়ানক এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতেও, রিশাদের মাঝেও।
আপনার সমস্ত ভুল মাফ করেছিলাম রাহাত আহমেদ, কিন্তু আমার অনাগত সন্তানের জীবন নষ্ট করে যে অপরাধ করেছেন আপনি, তার কোনো ক্ষমা হয় না। ঋত্য কোথায়? রিশাদ, আমি বলেছি ঋত্য কোথায়? আমার প্রশ্নের উত্তর দিন। এর বাইরে একটা এক্সট্রা কথাও না। ঋত্য কোথায়? ওটিতে। রাহাত আহমেদের কথা শেষ হতে না হতেই রিশাদ ওটির দিকে পা বাড়ালো। ওটিতে ঋতুকে আলতোভাবে ডাকলো রিশাদ। ঘুমের ওষুধের ডোজ তখন প্রায় নিঃশেষ। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতে রিশাদকে দেখে রিশাদের বুকে ঝাঁপিয়ে পড়ল ঋত্য। রিশাদ, আমি এখানে কেন? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো। এসো আমার সাথে। কোথায়? এসো তো। ঋতু স্ট্রেচার থেকে উঠতে গেলে পা পিছলে যায়। রিশাদ ঋতুকে করে তুলে নিল। আলতো হাতে রিশাদের গলা জড়িয়ে ধরল ঋতুকে করে নিয়ে বাইরে এসে দাঁড়ালো রিশাদ। রাগে চেপে গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাহাত আহমেদ, ভুলেও ভাববেন না আমার সন্তান হত্যার জন্য আপনি মাপ পাবেন। আইন অনুযায়ী আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। রিশাদ, মাফ করে দাও আমাকে। না বাবা, তুমি একটাবার আমার কথাটাও ভাবলে না? আমার গর্ভের সন্তান কেড়ে নিলে তুমি। কথাটা বলতে বলতে চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো ঋত্য। রাহাত আহমেদের বুকে চিনচিন ব্যথা করছে। অনুশোচনায় অগ্নিতে পড়ছেন তিনি। কয়েকক্ষণের মাঝে পুলিশেরও সেখানে উপস্থিত হলো। রাহাত আহমেদের চোখের দিকে তাকালো না ঋত্য। যতই অনুশোচনা থাক, এই চোখ দুটো তার সন্তানের খুনি। পুলিশ রাহাত আহমেদ এবং আদিকেও ধরে নিয়ে যাবে। ঠিক এমন সময় আদির বলে ওঠে, আমি ঋত্যর বাচ্চা নষ্ট করিনি, ওর বাচ্চা সুস্থ আছে। কথাটা শোনা মাত্র ঋত্যর চোখ জর্জর করে উঠল। ঋষাদ আর কিছু বলল না, কেস উইথড্র করে নিল, কিন্তু রাহাত আহমেদের দিকে তাকালো না অবধি। ঋত্য ঋষাদের সাথে এলো। বাবা নামক মানুষটার থেকে বিশ্বাস উঠে গেছে তার। আজ ঋত্যর করে আরও করে এসেছে তাদের অংশ। ঋত্য ঋষাদের প্রথম সন্তান ঋত, সেটা পুরো ঋষাদের মতোই হয়েছে। সন্তানকে আদর করতে করতে ঋত্য চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা বাবার দিকে।